সবাইকে শুভরাত্রি জানিয়ে শুরু করছি। সার্ভিভেন ফাউন্ডেশনের পক্ষ থেকে আরিফুল ইসলাম আরিফ আছি আপনাদের সাথে। আজকে আমাদের ডিজিটাল মার্কেটিং পঞ্চম ব্যাচের 9 নম্বর ক্লাস। আজকে আমাদের ক্লাসের আলোচনার বিষয় ইন্ট্রোডাকশন অফ এসইও অ্যান্ড কিওয়ার্ডস। আজকে আমাদের সোশ্যাল মিডিয়া নিয়ে আরও কিছু ক্লাস হবে, সেগুলো পরে পরবর্তীতে আমাদের আরও ক্লাস হবে সোশ্যাল মিডিয়াতে। বিশেষ করে আমাদের পিন্টারেস্টে ক্লাস হবে, তারপরে টুইটারে ক্লাস হবে। সো আপনারা সবাই এসইও সম্পর্কে জানেন বা মোটামুটি আইডিয়া আছে কয়জনের? তারা শুধু চ্যাট বক্সে লিখবেন যে এসইও সম্পর্কে আইডিয়া আছে, থাকলে ইয়েস লিখবেন, না থাকলে নো লিখবেন। অনেকে লিখছেন ইয়েস, অনেকে লিখছেন নো, একজন লিখেছেন যে এসইও কোর্স শেষ করেছি বা খুবই ভালো। আর অ্যাকচুয়ালি আপনারা সবাই রেসপন্স করলে আমার সুবিধা হবে যে আসলে আপনারা সবাই কোন স্টেজে আছেন এসইও, সেই অনুযায়ী আলোচনা করতে সুবিধা হবে অ্যাকচুয়ালি, এই জন্য বলছিলাম। এসইও মিনস সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। এটা সম্পর্কে আগে থেকেই জানেন বা জানেন না, এটা নিয়ে রেসপন্স চাচ্ছিলাম। আচ্ছা, আমরা মনে হয় সবাই চ্যাট বক্সে লিখতে জানি না সম্ভবত। যারা লিখেছেন ধন্যবাদ। কেউ কেউ অল্প জানেন, জি ঠিক আছে। কেউ কেউ লিখছে যে জানেন, ওকে। সো আমি মনে করতে পারি যে আমরা বেশিরভাগই এটা সম্পর্কে ক্লিয়ার বা ডিপ আইডিয়া নাই। অনেকেই আছে যারা আগে থেকে অল্প স্বল্প জানি। সো এসইও ডিজিটাল মার্কেটিংয়ের বলা চলে যে অন্যতম বৃহৎ একটা সেক্টর। আসলে দিন যত যাবে, সামনের যে দিনগুলো আসবে, ভবিষ্যতের দিনগুলো আসবে, এগুলোতে ইন্টারনেটে ব্যবসা বাণিজ্যের প্রসার এতটাই হবে যে কম্পিটিশন এবং নিজের ব্যবসা টিকিয়ে রাখাটা দুষ্কর হবে। ঠিক আছে? সো আশেপাশে দেখবেন যে হরহামেশা হাজার হাজার ওয়েবসাইট তৈরি হচ্ছে ব্যবসা নিয়ে, হাজার হাজার পেজ তৈরি হচ্ছে, ল্যান্ডিং পেজ তৈরি হচ্ছে। তারপরে আর তো সোশ্যাল মিডিয়া তো আছেই। সোশ্যাল মিডিয়া যে ফেসবুকের পেজ বা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট বা লিঙ্কডইন পেজ, এগুলোর কথা বাদই দিলাম। ওয়েবসাইটের কথা যদি চিন্তা করেন, লক্ষ লক্ষ ওয়েবসাইট তৈরি হচ্ছে ডে বাই ডে। তো এসইওর ক্ষেত্রে অনেক বড় একটা জায়গা আপনার দখলে রাখতে হবে ওয়েবসাইট সম্পর্কিত। আর এসইওটা কি, সেটা কিভাবে করে, এটা কেন করতে হয়, এগুলো নিয়ে আমরা আজকে বেসিক একটা আইডিয়া দেখব। তারপরে আমরা এসইওর কিছু এলিমেন্টস আছে, আমাদের এলিমেন্টসগুলো বলতে এসইও কিওয়ার্ডস বিষয়ে একটা টপিক আছে, কিওয়ার্ডসগুলো সম্পর্কে আমরা ধারণা নেব। তারপরে আমরা প্র্যাকটিক্যাল বিষয়গুলোতে সামনে মুভ করব। এবং আরেকটা বিষয় বলে রাখি, যারা ফ্রিল্যান্সিং করবেন, এসইও অনেক বড় একটা সেক্টর। এসইওর কয়েকটা সাব ক্যাটাগরি আছে, ছোট্ট ছোট্ট কয়েকটা ক্যাটাগরি আছে। এইগুলোতে আপনি চাইলে পৃথক পৃথকভাবে ফ্রিল্যান্স জবগুলো করতে পারেন। এবং আপনি যদি চান যে বিভিন্ন কোম্পানিতে আপনি জব করবেন, স্যালারি বেস জব করবেন, সেই ক্ষেত্রে এসইওটা অনেক গুরুত্বপূর্ণ আপনার জন্য। বিশেষ করে যারা লিঙ্কডইন থেকে জব খুঁজতে চান, মান্থলি বা ইয়ারলি বেসিস জব করতে চান, এসইওর জবগুলো বেশি থাকে। এসইও আর সোশ্যাল মিডিয়ার জব অ্যাজ এ মার্কেটার, হয় আপনি সোশ্যাল মিডিয়া জবের জন্য অ্যাপ্লিকেশন করবেন অথবা এসইওর জন্য অ্যাপ্লাই করবেন। বাকি যে জবগুলো, এগুলো ওয়ান টাইম জব,
কিন্তু এসইও আর সোশ্যাল মিডিয়া এই জবগুলো লং টাইম হয়, লেন্দি হয়। ঠিক আছে, আমরা আজকে আর অন্য কোথাও না যাই, সরাসরি আমি আমার স্লাইডে যাই। আশা করি আমার স্লাইডটা আপনারা সবাই দেখতে পাচ্ছেন। এবং এখানে প্রথমেই ইন্ট্রোডাকশন, হোয়াট ইজ এসইও। এসইওটা কি আসলে? আমরা এসইওর যে শাব্দিক যে অর্থ, এটা হচ্ছে যে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। এখন প্রশ্ন হচ্ছে সার্চ ইঞ্জিনটা কি? আমরা ইন্টারনেটে যেখানে সার্চ করি সেটাকেই বলি সার্চ ইঞ্জিন। আপনি ফেসবুকেও সার্চ করলে এটা ফেসবুকের সার্চ ইঞ্জিন, আপনি গুগলে এসে সার্চ করলে এটা গুগলের সার্চ ইঞ্জিন, আপনি মাইক্রোসফটের যে বিং সেখানে সার্চ করলে ওইটা মাইক্রোসফটের সার্চ ইঞ্জিন, ইয়াহুতে সার্চ করেন, ইয়ানডেক্সে সার্চ করেন। ঠিক আছে, এগুলো সার্চ ইঞ্জিনের নাম, যেখানে গিয়ে আমরা সার্চ করি। যেমন গুগল, এখানে আমরা সার্চ করতে পারি, সার্চ করছে এখানে এসইও। এই যে আমি সার্চ করলাম আর গুগল আমাকে অনেকগুলো রেজাল্ট এসে দিল সামনে। এই যে সার্চ যেখানে করলাম গুগলের, এই যে বক্সটা আছে, গুগল তো একটা টুলস, এটা আপনি জানেন যে সফটওয়্যার। তাদের কাজ হচ্ছে আপনি যেগুলো সার্চ করবেন সেই সার্চ রিলেভেন্ট রেজাল্টগুলোকে শো করানো। ঠিক আছে, আপনারা কি কেউ জানেন যে বাংলাদেশের নিজস্ব সার্চ ইঞ্জিন আছে? এটা কি কেউ জানেন আপনারা? যে বাংলাদেশেও সার্চ ইঞ্জিন আছে, কি নাম? নামটা যদি জেনে থাকেন সেটা বলতে পারেন। একজন লিখেছেন যে পিপিলিকা, বাহ, খুবই ভালো, আপনারা জানেন আর কি। পিপিলিকা, নট পিপিলোকা, পিপিলিকা। এটা হচ্ছে বাংলাদেশের সার্চ ইঞ্জিন। আপনি একটা রেস্টুরেন্টে গিয়েছেন, রেস্টুরেন্টে গিয়ে ওইটাকে জিজ্ঞাসা করলেন বা অর্ডার দিলেন মেনুর, সে আপনার সামনে যা যথারীতি তার পছন্দ মতো মেনুগুলো নিয়ে আসলো। ঠিক সার্চ ইঞ্জিনে একই কাজটাই করে। আপনি সার্চ ইঞ্জিনে গিয়ে কিছু লিখে সার্চ করবেন, সে পুরা দুনিয়া খুঁজে রিলেভেন্ট যে বিষয়গুলো আপনি যেগুলো চাচ্ছেন ফলাফল, সেইগুলো আপনার সামনে হাজির করবে। এটা সার্চ ইঞ্জিনের কাজ। এখন এইখানে একটা রেজাল্ট দেখা যাচ্ছে যে এতগুলো রেজাল্ট আপনার সামনে সে হাজির করতে পেরেছে, প্রায় 41 কোটির মতো, আই থিঙ্ক, অনেকগুলো, 41 কোটিরও বেশি রেজাল্ট, এবং 1 সেকেন্ডেরও কম সময়ের মধ্যে। এবং মনে করেন তো এখানে কতগুলো রেজাল্ট আছে, অসংখ্য রেজাল্ট কিন্তু আছে। দেখেন নিচের দিকে আবার কখনো কখনো ভিডিও দেখতে পাচ্ছেন, কখনো ছবি দেখতে পাচ্ছেন, আবার কখনো কখনো কিছু কোশ্চেন থাকে এদিকে, প্রশ্ন উত্তর। এই যে প্রশ্ন উত্তর আছে, হোয়াট ইজ এসইও, হোয়াই এসইও ইজ ইম্পর্টেন্ট। আবার দেখেন নিচের দিকে যদি আরও আপনি আসেন, যদিও আমার এই সার্চ পেজটা অনেক বড়, আবার এই ছবি দেখতে পাচ্ছেন। আমি যদি আরও নিচের দিকে আসি, আরও কিছু ছবি, অ্যাপস এবং কিছু সাজেশন, তারপরে পেজিনেশন পৃষ্ঠা। হয়তো আপনাদেরটাতে এত বড় সার্চ পেজ আসবে না নর্মালি, এটা আমি সেটিং থেকে করে রেখেছি। তো এই যে এত হাজার হাজার রেজাল্টের মধ্যে থেকে গুগল কাকে প্রথমে শো করাবে আর কাকে দ্বিতীয় নম্বরে শো করাবে, কাকে তৃতীয় নম্বরে, চতুর্থ নম্বরে, এটার যে একটা রিকোয়ারমেন্ট থাকে গুগলের কাছে, যে যদি তোমাদের কাছে এইরকম এইরকম বিষয়গুলো থাকে তাহলে আমি তোমাদেরকে 1 নম্বরে রাখবো, আর যদি এটা থাকে তাহলে 2 নম্বরে, আর যদি এটা না থাকে তাহলে 3 নম্বরে। ঠিক আছে, এই রকমের। তো গুগলের চাহিদা মোতাবেক বা সার্চ ইঞ্জিনের চাহিদা মোতাবেক আমাদের যে ওয়েবসাইটগুলোকে টেকনিক্যালি এবং ওয়েবসাইটের ভিতরে আরও বিভিন্ন জায়গাতে যে অপটিমাইজেশনগুলোর প্রয়োজন হয়, সেইগুলো আমরা যে মেথডগুলো দিয়ে করি সেটাকে বলি আমরা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। সার্চ ইঞ্জিনের চাহিদা অনুযায়ী আমাদের ওয়েবসাইটকে অপটিমাইজেশন করা। আচ্ছা, এখানে দেখেন আমরা যখন সার্চ করি নর্মালি 2 ধরনের রেজাল্ট পাই, একটা হচ্ছে অর্গানিক রেজাল্ট আর একটা হচ্ছে পেইড রেজাল্ট। অর্গানিক শব্দটা মানে বুঝতেছেন যে এটা হচ্ছে বিনা পয়সায়,
আর পেইড মানে বুঝতেছেন এটা হচ্ছে টাকা পয়সা দিয়ে। যদি আমরা গুগলে সার্চ করি অনেক সময় যে অ্যাড লেখা থাকে সার্চের পাশে, রেজাল্টের পাশে অ্যাড, এই অ্যাড মানে হচ্ছে অ্যাডভার্টাইজিং বা তারা বিজ্ঞাপন দিয়েছে আর কি। গুগলকে টাকা পয়সা দিয়েছে, টাকা পয়সা দিয়ে বলেছে কেউ যদি এসইও নিয়ে সার্চ করে, তাহলে আমার ওয়েবসাইটটাকে তুমি আগে দেখাইবা। এটা হচ্ছে পেইড মেথড, ঠিক আছে? আচ্ছা, আপনি যেটা নিয়ে সার্চ করেন না কেন, যে রেজাল্ট দিয়ে সার্চ করবেন, যে প্রশ্ন দিয়ে সার্চ করবেন বা যে শব্দ দিয়ে সার্চ করবেন, ওইটার রিলেভেন্ট রেজাল্টগুলো সে দেখাবে। তবে আগে দেখাবে যদি কোনো বিজ্ঞাপন দেওয়া থাকে। যদি কেউ গুগলকে টাকা পয়সা দিয়ে রাখে, ওই ফলাফলগুলো আগে দেখাবে, তারপরে দেখাবে হচ্ছে অর্গানিক রেজাল্ট। যারা কিনা টাকা পয়সা দেওয়া ছাড়াই গুগলের কাছে বোঝাইতে পেরেছে যে তোমার চাহিদা মোতাবেক যা কিছু দরকার এই সমস্ত বিষয়গুলোই আমার কাছে আছে, আর এই একটা কারণেই তুমি কি করবা, আমাকে তোমার রেজাল্টে শো করাবা। যেমন ধরেন এই যে moj.com, এরা কিন্তু কোনো বিজ্ঞাপন দেয় নাই, কিন্তু তারপরেও গুগল এদেরকে প্রথম পৃষ্ঠায় রেখেছে। developers.google.com প্রথম পৃষ্ঠায় রেখেছে। searchengineland.com প্রথম পৃষ্ঠায় আছে। এরা কিন্তু সেই এসইও করার মাধ্যমে প্রথম পৃষ্ঠাতে চলে এসেছে। তো ক্লায়েন্টের যেহেতু বিজনেস, একজন ক্লায়েন্ট আপনাকে কেন হায়ার করবে? সে যদি এসইও করে গুগলে 1 নাম্বার পেজের মধ্যে আসতে পারে বা 1 নাম্বার বা 2 নাম্বার পৃষ্ঠার মধ্যে যদি সে থাকতে পারে, তাহলে নর্মালি তার ওয়েবসাইটে ভিজিটরের সংখ্যা বাড়বে। তার আগে হয়তো সেল হতো 10 টাকা, এখন সেল হবে 100 টাকা। কিন্তু স্বাভাবিক বিষয়, কারণ আমরা নর্মালি প্রথম পৃষ্ঠাতে যে রেজাল্টগুলো আসে এগুলোতেই কি করি, ভিজিট করি, তাই না? এগুলোতেই ভিজিট করি। তাহলে 10,000 মানুষজন যদি ভিজিট করে, দেখা যাবে যদি কেউ এসইও করে রেজাল্টে আসতে পারে, তার ওয়েবসাইটে 8,000 মানুষজন ভিজিট করবে। এটাই স্বাভাবিক। এই কারণে ব্যবসা বাণিজ্য বাড়বে, ওয়েবসাইটের সংখ্যা বাড়বে, এসইওর চাহিদা আজীবন থাকবে। এটা এখন পর্যন্ত বলা যায়। তাহলে আমরা বুঝতে পারলাম যে এসইও হচ্ছে সার্চ ইঞ্জিনকে অপটিমাইজ করা, অর্থাৎ সার্চ ইঞ্জিনের চাহিদা মোতাবেক ওয়েবসাইটকে অপটিমাইজ করা। ওকে, আমি তো বলেই দিলাম যে এসইওটা কেন দরকার। এটার বিশেষ করে যে জব মার্কেট প্লেস যদি আপনি চিন্তা করেন, বা এসইওর যে ইনভেস্টমেন্ট যদি চিন্তা করেন, এটা কিন্তু $বিলিয়ন মার্কেট। হ্যাঁ, সো এখানে কাজের চাহিদা বাড়ছে দিন দিন। বিশেষ করে যদি আপনারা ইন্ডেড নামে একটা ওয়েবসাইট আছে, এই ইন্ডেড সাইটের নাম জানেন সবাই, indeed.com। আমার একটু সর্দি লেগেছে, হয়তো কথাগুলো একটু অন্যরকম ভয়েস শুনতে পাচ্ছেন আপনারা। indeed.com, আচ্ছা, এই সাইটের নাম হয়তো অনেকেই জানেন, আবার অনেকেই জানেন না। দেখেন, এই সাইটগুলোতে যদি আপনি একটু ভিজিট করেন, একজন এসইও স্পেশালিস্ট, যারা এসইও স্পেশালিস্ট, তাদের যে বেতন বা কর্মক্ষেত্র, যেটা এসইও স্পেশালিস্ট, কত? $40,000 থেকে $50,000 পার ইয়ার তার স্যালারি। একজন এসইও স্পেশালিস্ট তার স্যালারি হচ্ছে এটা। আবার এখানে পার আওয়ার কত? $35 থেকে $45 পার আওয়ার। তো আপনারা যদি এরকম একটা জব করতে চান, আর আপনাদেরকে যদি বলা হয় যে আমি $40,000 পার ইয়ার দেবো, আপনাদেরকে পোষাবে বেতনে? এসইও স্পেশালিস্ট অ্যান্ড ক্যাম্পেইন ম্যানেজার, দেখেন $50,000 পার ইয়ার। সো এখান থেকে একটা বিষয় বুঝতে পারলেন যে আসলে এসইও কিন্তু বিগ ইনভেস্টমেন্টের একটা জায়গা, বিভিন্ন কোম্পানিরা ব্যয় করছে, এবং আপনার যদি সেই স্কিল থাকে ওই লেভেলের, এবং দেখেন এখানে আবার প্রায় 1.5 লাখের মতো পার ইয়ার, চিন্তা করতে পেরেছেন? তো এই সাইটগুলোতে এসে এসে আপনি পার্মানেন্ট জবের জন্য, ফুল টাইম বা পার্ট টাইম জবের জন্য অ্যাপ্লাই করতে পারেন। এটা ছাড়া তো ফাইবার তো আছে, আপওয়ার্ক, ফ্রিল্যান্সারগুলো তো আছে। সো অনেক গুরুত্বপূর্ণ জায়গা, বিশেষ করে ফ্রিল্যান্সারদের জন্য এবং বায়ারদের জন্য, ব্যবসায়ীদের জন্য। এখন কথা হচ্ছে,
আমরা এসইও কেন করি? এসইও আমরা কেন করি? সোশ্যাল মিডিয়া করলে তো এনাফ হয়ে যায়। চিন্তা করেন, আমরা যখন ফেসবুকে কোনো পেজের বিজ্ঞাপন দেখি, অনেক সময় হয় কি, ওই পেজের বিজ্ঞাপনের সাথে আমার যে মন মানসিকতা বা আমার যে ডেমোগ্রাফ বা আদার্স যে বিষয়গুলো, এগুলো ম্যাচ করে না। যেমন ধরুন, আমার কাছে আজকে একটা খাবারের বিজ্ঞাপন আসলো, মনে করলাম আমি এটা নাও খাইতে পারি, হয়তো আমি খাবার ভালোবাসি বা ওই রিলেভেন্ট খাবার ভালোবাসি, কিন্তু আজকে আমার সামনে এটা এসেছে, সো এইটাকে আমি আজকে নাও কিনতে পারি। তারা কিন্তু ফেসবুককে বা আদার্স মিডিয়াগুলোকে টাকা পয়সা খরচ করেই কিন্তু আমার কাছে বিষয়টা পাঠিয়েছে, খাবারের বিজ্ঞাপনটা, সেটা আমি কিনলাম না। আমার মতো ধরলাম যে তারা 2 লক্ষ মানুষকে উদ্দেশ্য করে ফেসবুককে টাকা পয়সা দিয়ে তারা বিজ্ঞাপনটা দিয়েছে। এই 2 লক্ষ মানুষের মধ্যে দেখা গেল যে 1,80,000 মানুষ খাবারটা কিনলই না, হয়তো বা 20,000 মানুষ খাবারটা কিনলো। এটা একটা ভ্যালু অবশ্যই ক্যারি করবে। কিন্তু এই যে 1,80,000 বা 1,70,000 মানুষ যারা কিনা খাবার কিনছে না বিজ্ঞাপন পাওয়ার পরেও, তারা আসলে কারা? তাদের মনের মধ্যে ওই মুহূর্তে ইচ্ছা আগ্রহ নাই। কিন্তু এসইও যারা করে, যে ওয়েবসাইটগুলো যদি র্যাঙ্কে আসে আর যারা গুগলে সার্চ করে, তারা আসলে কারা? একটা মানুষ যখন গুগলে সার্চ করে কিছু লিখে যদি কেউ গুগলে সার্চ করে স্মার্ট ওয়াচ, এটা লিখে হয়তো বা তারাই সার্চ করবে যার কিনা স্মার্ট ওয়াচ কিনতে হবে, এটা সম্পর্কে তার আগ্রহ আছে। দেখেন, একটা হচ্ছে কি, ফেসবুকে কি হলো, আপনার কাছে ফেসবুক জোর করে পণ্য পাঠাই দিল, আপনি পছন্দ হোক বা না হোক। আর গুগলে আপনি আসেন কেন? আপনার নিজের ইচ্ছায়। ডেফিনেটলি কোনখানে বিক্রিটা বেশি হবে? আপনার আপনার জ্ঞান দিয়ে কি বলে বিক্রিটা কোনখানে বেশি হতে পারে? এই জায়গাগুলো থেকে বিক্রি বেশি হবে নাকি ফেসবুক থেকে বিক্রি বেশি হবে? আপনাদের কি মনে হয়? যারা গুগলে সার্চ করছে, একজন বলছে যে ফেসবুক থেকে বিক্রি বেশি হবে, আরেকজন বলছে এই জায়গা থেকে বিক্রি বেশি হবে, গুগল থেকে। যারা ফেসবুক থেকে বিক্রি বেশি হবে বলেছেন, বিষয়টা আসলে আরেকবার চিন্তা করেন। ফেসবুকে কিন্তু আপনার পছন্দ থাকুক বা না থাকুক, ফেসবুককে টাকা পয়সা দিয়ে তারা জোর করে আপনার কাছে পণ্যটা পাঠাচ্ছে। আর গুগলে আসতেছে কারা? যারা কিনা আসলেই পণ্যটা কিনবে, তারা আসতেছে এখানে। এইখানে যদি 500টা যদি ক্লিক পড়ে একটা ওয়েবসাইটে, এই 500টা ক্লিকের মধ্যে দেখা যাবে যে 200টা পণ্যই তারা বিক্রি করতে পারবে। আর ফেসবুকে 5 লক্ষ মানুষের কাছে পণ্য পৌঁছায় দেওয়ার পরেও 200টা পণ্য বিক্রি করতে পারবে কিনা, এটার কোনো গ্যারান্টি নাই। কোনো গ্যারান্টি নাই যে 200টা পণ্য বিক্রি হবেই। কিন্তু আপনি গ্যারান্টি থাকতে পারেন, যারা এই যে লিখে লিখে সার্চ করছে কেনার জন্য, এবং তারা যদি 500 জন ভিজিট করে, এখান থেকে ধরে নিতে পারেন আপনার 200 পণ্য বিক্রি হবে। সো ফেসবুক থেকে আসলে বেশি পণ্য বিক্রি হবে না, বিক্রি হবে গুগল থেকে বা সার্চ ইঞ্জিন থেকে যারা সার্চ করছে তাদের। তাহলে বলা যায় এইখানে আমরা পাচ্ছি লেজার টার্গেটেড ট্রাফিক, মানে যারা অ্যাকচুয়ালি যারা আগ্রহী ক্রেতা তাদেরকে আমরা পাচ্ছি। এসইও করার মাধ্যমে ওয়েবসাইট র্যাঙ্কে নিয়ে আসতেছি, এবং যারা সার্চ করছে তাদেরকে আমি টেনে নিতে পারছি আমার ওয়েবসাইটে। তারপরে হাই কনভার্সন রেট। হাই কনভার্সন রেট বলতে ওটাই যে এখানে কেনার পরিমাণটা বেশি থাকে। ফেসবুকে 10,000 মানুষ আপনার বিজ্ঞাপন দেখেছে, 10 জন মানুষ পণ্য কিনেছে। আর গুগলে সার্চ করেছে 10,000 মানুষ, 100 জন মানুষ পণ্য কিনবে, এটাই স্বাভাবিক, এটি হচ্ছে পরিসংখ্যান। তারপরে স্ট্রং ব্র্যান্ড ভ্যালু, সুপার স্ট্রং ব্র্যান্ড ভ্যালু। যারা বলে যে আমরা তো একটা কথা সবসময় বলি, যারা থেকে শেখে তারা এমনভাবে শেখে সারা জীবনে ওটা কি ভোলে না। তো আপনি যখন আপনার প্রয়োজন মোতাবেক কোনো কিছু সার্চ করলেন, প্রয়োজন অনুযায়ী কিছু সার্চ করলেন, সার্চ করার পরে আপনি এমন একটা ওয়েবসাইটকে খুঁজে পেলেন যে ওয়েবসাইট কিনা আপনার সেই কাঙ্ক্ষিত চাহিদা পূরণে সক্ষম। ধরলাম সেটা বিডি শপ অথবা প্রিয় শপ অথবা দারাজ অথবা বিক্রয়।
নেক্সট টাইম কিন্তু আপনি খুঁজতে যাবেন না, সরাসরি সার্চ করবেন বিক্রয়.com, সরাসরি সার্চ করবেন দারাজ.com, এবং এটা আপনার মনের মধ্যে গেঁথে যাবে। আমি যদি এখানে সার্চ করি যে ইউজড ল্যাপটপ ইন বিডি, সার্চ করি, আমরা সেকেন্ড হ্যান্ড ল্যাপটপ কিনতে চাই, এই বিক্রয়.com আছে, তারপরে কম্পিউটার জোন আছে, বিডি স্টল আছে। এই যে সাইটগুলো যেগুলো আসতেছে, এগুলোতে যখন আমরা ভিজিট করব, ধীরে ধীরে কিন্তু আজকে পরে বা হয়তো কালকে যদি আপনাকে জিজ্ঞাসা করে আপনার এক বন্ধু এসে যে একটা সেকেন্ড হ্যান্ড ল্যাপটপ কিনবো কোথা থেকে, আপনি কিন্তু তাকে চোখ বন্ধ করে বলে দিবেন তুমি বিডি স্টলে যাও, অথবা কম্পিউটার জোনে যাও, অথবা বিক্রয়.com যাও। এই যে একটা ব্র্যান্ড ভ্যালু বাড়লো, মানুষের মনে তারা জায়গা করে নিতে পারলো, এটা কিন্তু এমনি এমনি হলো না। তারা এই সাইটগুলোকে এসইও করেছে, এসইও করে গুগলে 1 নাম্বার পেজে এসেছে, বিধায় আপনার কাছে এটা তারা দেখাইতে পেরেছে। তাহলে আমরা এই 3টা বিষয় পেয়ে যাই এসইও করার পরে। এখন দেখেন, হ্যাঁ, আমরা সোশ্যাল মিডিয়াতেও কি করি, ব্র্যান্ড ভ্যালু বাড়াই, সেটা আলাদা বিষয়, আর গুগল সার্চ ইঞ্জিন এটা আলাদা বিষয়। এখন দেখেন, এসইও করার ক্ষেত্রে বা এসইও শেখার ক্ষেত্রে, জানাশোনার ক্ষেত্রে আপনাকে কয়েকটা শব্দের সাথে পরিচিত হতে হবে। তার মধ্যে একটা শব্দ হচ্ছে সার্প। সার্প মানে হচ্ছে সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ। এই যে আমরা সার্চ করছি, সার্চ করার পরে যে রেজাল্টটা আসলো, অ্যাকচুয়ালি সার্চ পেজ কিন্তু এটা google.com, এটা হচ্ছে সার্চ পেজ। হ্যাঁ, আর এই সার্চ পেজ সার্চ করার পরে যে ফলাফলগুলো আসলো, এটাকে বলছি আমরা সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ। এখানে রেজাল্টগুলো আসতেছে, এটাকে বলা হয় সার্প। আপনাকে অনেক সময় বলবে ক্লায়েন্টে, সার্প সম্পর্কে কিছু জানেন? খুবই ইজি একটা প্রশ্ন। বা সার্প কি? আমরা যেই পেজে সার্চ ইঞ্জিনের রেজাল্টগুলো দেখতে পারি, সেই পেজকে বলি সার্প বা সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ। এই পেজে কিন্তু অনেকগুলো ফিচার আছে। দেখেন, এখানে লেখা আছে অলে ক্লিক করা মানে হচ্ছে এই রেজাল্টগুলোর মধ্যে আপনার ম্যাপ আসতেছে, টেক্সট আসতেছে, এই যে ছবি, তারপরে দেখবেন নিচের দিকে হয়তো আরও ছবি আসবে, ভিডিও আসবে। দেখেন, ভিডিও এসেছে, অনেক সময় ছবিও আসবে, এই ছবি এসেছে। কিন্তু যদি আমি স্পেসিফিকভাবে বলি যে লোকেশন দেখবো, তাহলে ম্যাপসের মধ্যে ম্যাপসে ক্লিক করে দেখেন শুধু লোকেশনগুলো আসতেছে। এটা আমার সিস্টেম আছে, এটাকে বলা হয় গুগল মাই বিজনেস বা জিএমবি। এটা অন্য একটা কাজ আর কি। যাই হোক, আমরা চাইলে তাহলে কি করতে পারলাম, লোকেশনও দেখতে পারলাম। আমার যদি চাই শুধু ছবি দেখবো ল্যাপটপে, তাহলে ছবির মধ্যে ক্লিক করলে শুধু ছবিগুলো আসতেছে। ঠিক আছে, যদি আমরা চাই এখান থেকে নিউজ দেখবো, ল্যাপটপ নিয়ে যে নিউজগুলো হয়েছে সেই নিউজগুলো আমরা দেখতে পাচ্ছি স্পেসিফিক্যালি। যদি ভিডিও দেখতে চাই, আমরা ভিডিও দেখতে পাচ্ছি। যদি আমরা এই মোড়ের মধ্যে ক্লিক করি, বুকস, ল্যাপটপ নিয়ে যে বুকগুলা হয়েছে, হ্যাঁ, বইপত্রগুলো আছে, সেগুলো দেখতে পারি। তারপরে ফাইন্যান্স, যে অর্থনৈতিক যে কথাবার্তাগুলো হয়েছে সেগুলো, যেমন এই যে আপনি দেখতে পাচ্ছেন যে এনভিডিয়া, তারপর যে ইন্টেল, এগুলো কি ল্যাপটপের সাথে সম্পর্কিত কিনা, এগুলো আমরা দেখতে পাচ্ছি ফাইন্যান্স। তারপরে আমরা যদি গুগল ফাইন্যান্স, এটা আবার যদি টুলস অপশনে ক্লিক করি, যে টুলস অপশন, টুলসে ক্লিক করলে এখানে লেখা আছে অ্যানি ডিউরেশন। হ্যাঁ, আপনি কত মিনিটের ভিডিও বা আদার্স কোনো পোস্ট দেখতে পারেন কিনা, চান কিনা, সেইটা আসতেছে। তারপরে এখান থেকে অ্যানি টাইম, আপনি কবেকার ভিডিও দেখতে চান বা কবেকার কিছু দেখতে চান। বিশেষ করে যদি ভিডিও আসলো, কিন্তু অনেক সময় এটা আপনি যে টেক্সটগুলো হয়, লেখালেখিগুলো, সেগুলোও আসে। অ্যানি টাইম কী কী আছে, আমি দিলাম যে গত 1 মাসে। তারপরে অ্যানি কোয়ালিটি, আপনি হাই কোয়ালিটি ভিডিও দেখতে চান, অল ভিডিওস কিনা, হ্যাঁ, তারপরে অ্যানি সোর্স কিনা, কোন সোর্স থেকে আপনি দেখবেন, এইগুলো বিষয়গুলোকে এই টুলস অপশন থেকে ফিল্টার করতে পারেন। ঠিক আছে, আচ্ছা, আপনি যদি আবার এখানে ছবির মধ্যে ক্লিক করেন, ছবিতে ক্লিক করার পরে যদি আপনি টুলের মধ্যে ক্লিক করেন, এখানে কিন্তু আবার ফিচারগুলো ভিন্ন। এখানে সাইজ, ছবিটা কত সাইজের হবে, বড় সাইজের হবে, কালারগুলো কেমন, আমি লাল কালারের ছবি দেখব। টাইপ কি হবে, টাইপ হবে হচ্ছে এনি টাইপ। টাইম দিলাম আমি হচ্ছে গত 1 মাসের। হ্যাঁ, দেখেন ইউজ এজ রাইট দিলাম, যে কপিরাইট কিনা,
আমি ক্রিয়েটিভ কমন লাইসেন্স দিলাম, কপিরাইট ফ্রি যে ছবিগুলো সেগুলো নাই এখানে, যাই হোক এটা দিলাম। এইখানে যে এই সার্চ পেজে যে অনেকগুলো ফিচার আছে এগুলো আপনার জানা থাকা লাগবে, ঠিক আছে? এগুলো জানলে অনেক সময় আপনি দ্রুত গতির সার্চ করতে পারবেন এবং আপনার যে কাঙ্ক্ষিত যেই রেজাল্টগুলো এটা আপনি খুব সহজে বের করতে পারবেন। এই গেল একটা বিষয়। এখন দেখেন, তাহলে আমরা এইখানে আরো কিছু বিষয় আছে, যারা বিশেষ করে লিড জেনারেশনের কাজ করে বা ওয়েব স্ক্র্যাপিং এর কাজ করে, তারা অনেক বড় পেজ দেখায়। এই যে এত লম্বা একটা পেজ, যেমন আমার এই পেজে কিন্তু 100টি রেজাল্ট শো করতেছে, আপনার হয়তো এখানে 10টা রেজাল্ট শো করবে। হ্যাঁ, এইটা আপনি যেটা করতে পারেন, সেটিং অপশনে ক্লিক করবেন। সেটিং অপশনে ক্লিক করার পরে লেখা আছে এখানে সার্চ সেটিং, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর লেখা আছে এখানে যে রেজাল্ট পার পেজ, আপনি প্রতিটা পেজে কত রেজাল্ট দেখতে চান। প্রথমে হয়তো এটা আপনাদের ডিফল্টভাবে 10টা থাকে, 10 অথবা 20। এটাকে আমি টেনে কীভাবে বড় করবেন, বড় করার পরে আপনি চাইলে এখানে কান্ট্রি চেক করে নিতে পারেন। আবার সেভ করবেন, সেভ করলে আপনাকে বলবে যে আপনি রোবট কিনা, ওই ক্যাপচারটা পূরণ করতে বলবে। ক্যাপচারটা পূরণ হলে এটা আপনার 100টা রেজাল্ট শো করবে। জাস্ট খুবই ছোট্ট একটা ফাংশন। ওকে, তাহলে আমরা দেখে ফেললাম। এবং সার্চ ইঞ্জিনে আরেকটা বিষয় আছে, এখানে সাজেশনস বলে একটা শব্দ আছে। আমরা যখনই কিছু সার্চ করি, এই সার্চ করার পরে দেখেন নিচের দিকে যে সাজেশনস লেখা থাকে, এটা সার্চের একদম নিচের দিকে থাকে, রিলেটেড সার্চ। আপনার যে শব্দ লিখে সার্চ করলেন, ওই একই ক্যাটাগরির বিষয় নিয়ে কারা কারা সার্চ করছে, সেটা কী কী বিষয় সেটা আপনি দেখতে পারেন। যেমন ইউজড ল্যাপটপ প্রাইস ইন বেরি, ইউজড ল্যাপটপ প্রাইস ইন ঢাকা, তার মানে এইগুলো নিয়েও মানুষজন সার্চ করছে। একটা হচ্ছে রিলেভেন্ট সার্চ, আরেকটা হচ্ছে সাজেশন, সার্চ সাজেশন। আপনি যদি এইখানে গিয়ে মাউসে ক্লিক করেন, দেখতে পাচ্ছেন যে আপনাকে অনেকগুলো সাজেশন দেয়। এটা কি সাব পেজে হয়, ঠিক আছে? সাজেশন দেয়, আর ওটা হচ্ছে রিলেভেন্ট সার্চ। এই আমরা কি এই 3টা সাইট বুঝতে পারলাম কিনা? আচ্ছা, কথা কাজে কি ভিডিওতে আপনারা ঠিক মতো দেখতে পাচ্ছেন না? ভিডিওটা অফ করে রাখি আমি। কি দেখা যায় না বা কথার সাথে ম্যাচ করে না? সবার কি একই প্রবলেম নাকি ঠিক আছে? কোনটা? কেউ কেউ বলছেন ঠিক আছে, আবার কেউ বলছেন ওকে। তাহলে আমরা বিশ্বাস করি যে আমাদের এই 3টা স্লাইড হয়ে গেছে। এখন পরের পেজে আমরা আসি। এই খুঁটিনাটি বিষয়গুলো আপনাকে জানতে হবে যদি আপনি একজন এসইও এক্সপার্ট হিসাবে কাজ করতে যান বা জব করতে যান। খুবই সূক্ষ্ম সূক্ষ্ম বিষয় বা জানতে হবে। দেখেন লেখা আছে এখানে হাউ সার্চ ইঞ্জিন ওয়ার্কস। এই যে সার্চ ইঞ্জিন কিভাবে কাজ করে, সার্চ ইঞ্জিন কিভাবে কাজ করে। আমরা সার্চ করলাম একটা বিষয় লিখে, সেটা মারা গেছে বুঝছো। আমি কিন্তু এই যে আনমিউট করার সুযোগটা দেই না অ্যাকচুয়ালি এই কারণেই, ঠিক আছে? যে আনমিউট করার সুযোগ দিলেই আপনারা হঠাৎ করে কোনো কারণ ছাড়াই আনমিউট করে থাকেন, সো এটা বিরক্তিকর। আনমিউট করেন না ভাই। প্রশ্ন থাকলে আপনারা হ্যান্ড রেজ করবেন, আমি সুযোগ দেব। আর এই ক্লাসগুলো থিওরিক্যাল প্রশ্ন, থিওরিক্যাল ক্লাস, খুব বেশি প্রশ্ন থাকার কথা না। দেখেন আমরা সার্চ করলাম, সার্চ করার পরে রেজাল্টগুলো আসলো, তাই তো? যে রেজাল্টগুলো যেগুলো আসলো, এই যে এত অল্প সময়ে এতগুলো রেজাল্ট নিয়ে আসতেছে গুগল আমার কাছে, কিভাবে পসিবল? তাহলে যারা গুগলে যারা চাকরি করছে তারা কি এই সার্চ রেজাল্টগুলো নিয়ে আসতেছে আমার সামনে? না, এটা একজন হিউম্যানের দ্বারা সম্ভব না। একজন হিউম্যান
এতগুলো রেজাল্ট এত কম সময়ের মধ্যে কখনোই প্লেস করতে পারবে না। তো গুগল এটা কীভাবে করে? গুগলের কিছু রোবট আছে, এটা সবাই জানে, যা মানুষ যেগুলো করতে পারছে না সেগুলোকে রোবট দিয়ে করে নিতেছে। গুগলের যে রোবটগুলোকে অ্যাকচুয়ালি বলা হচ্ছে গুগল বট, অথবা কেউ কেউ বলে ক্রলার। একটু মনে রাখবেন বিষয়গুলো, কারণ এই শব্দগুলো ফাইবারে কাজ করার সময় আপনার লাগবে। যখন আপনি গিগ সাজাবেন, যখন আপনি ক্লায়েন্টের সাথে কথা বলবেন, হ্যাঁ, হুট করে আপনার ক্লায়েন্ট বলবে যে আমার এটা ক্রল করছে না, বলবে যে আমার রোবট ফাইলটা কাজ করছে না, ঠিক আছে, এইরকম কিন্তু অনেক শব্দ বলবে আপনাকে। তখন এগুলো বুঝতে হবে। দেখেন, তাহলে এই যে যে রোবটগুলোর মাধ্যমে গুগল লক্ষ লক্ষ রেজাল্ট আমাদেরকে সাথে প্লেস করছে, আমাদের সামনে নিয়ে এসে, এগুলো গুগল বট বা গুগলের ক্রলার, যারা সারা দুনিয়া ইন্টারনেটটায় কি করছে, মুহূর্তের মধ্যে খুঁজে বের করছে। তারপরে robot.txt নামে একটা শব্দ আছে, এটা একটা টেক্সট ফাইল। এখন চিন্তা করেন, যেহেতু রোবট অনেক কিছু লিখে সার্চ করে, আপনি লিখছেন সেটা সার্চ করে বের করে ফেলছে, তাহলে কেউ যদি লেখে যে ফেসবুকের পাসওয়ার্ড দেন, কেউ যদি লেখে যে ফেসবুকের পাসওয়ার্ডটা খুঁজে বের করে দেন, ফেসবুকের পাসওয়ার্ডটা খুঁজে বের করে দেন, বা আপনি কারো নাম দিয়ে সার্চ করলেন, তার ফেসবুকের পাসওয়ার্ডটা কি আপনার কাছে গুগল নিয়ে আসতে পারবে কিনা, এটা কিন্তু প্রশ্ন থেকে যায়। বা যেহেতু আপনার একটা ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটের ভিতরের যে জায়গাটা, একটা ওয়েবসাইটের তো দুইটা পার্ট থাকে, একটা হচ্ছে ফ্রন্ট এন্ড আর একটা থাকে ব্যাক এন্ড। মানে ফ্রন্ট এন্ড বলতে আমরা যেটা নর্মালি দেখি, যেটা বাইরের দিক সেটা, আর ব্যাক এন্ড হচ্ছে একটা ওয়েবসাইটের যেখান থেকে কন্ট্রোল করে। আমরা সার্চ করলে আমরা মেসেঞ্জারে মেসেজগুলো দেখতে পারি না, হোয়াটসঅ্যাপেগুলো দেখতে পারি না, কোনো ওয়েবসাইটের ভিতরে কি চলছে, দারাজের ভিতরে কি হচ্ছে না হচ্ছে, ভেতরের যে বিষয়টা সেটা আমরা দেখছি না, দেখতে পাচ্ছি না। কেন পাচ্ছি না? এই কাজটা অ্যাকচুয়ালি কন্ট্রোল করা যায়। যদি এটা কন্ট্রোল করা না যেত, তাহলে কি করতো মানুষ? যে কোনো সময় যে কারো তথ্য কি করতো, হাতিয়ে নিত। এই কাজটা করা হয় অ্যাকচুয়ালি robot.txt ফাইল দিয়ে কন্ট্রোল করা যায়, যে গুগলের যে রোবটগুলো কত দূর পর্যন্ত তারা যাবে, কোন জায়গা থেকে রেস্ট্রিক্ট করা হবে, সেটা আমার ইচ্ছা মতো আমি কন্ট্রোল করতে পারবো। গুগলকে বলতে পারি তুমি আমার এই পেজ, ওই পেজ এবং ওই পেজটা দেখাইবা, এইখানে আসার দরকার নাই, সে ওটাই করবে। উত্তম রয় হ্যান্ড রেজ করেছেন, কথা বলেন। এভাবে আমার কোশ্চেন হচ্ছে যে আপনি যে এই স্লাইডে আমাদেরকে দেখাচ্ছেন, হ্যাঁ, হাউ টু সার্চ ইঞ্জিন ওয়ার্কস, আচ্ছা ভাই, এই ইনফরমেশন গুলা কি আপনি আমাদেরকে প্রোভাইড করবেন, না আমরা নিজেরাই এগুলো তৈরি করে? আপনার নেটওয়ার্কে প্রচণ্ড প্রবলেম হয়েছে, আমি কথা তো শুনতে পারি না, যতটুকু বুঝতে পারলাম ততটুকু মনে হচ্ছে যে আপনি বলতে চাচ্ছেন এরকম যে এই ইনফরমেশনগুলো আমি দিব কিনা। অলরেডি আমি এই ইনফরমেশনগুলো আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা স্ক্রিনশট নিয়ে রাখেন, ডায়েরিতে নোট করে রাখেন। নোট করা চাইতেও বড় বিষয় হচ্ছে এটা আপনাকে আত্মস্থ করতে হবে, ঠিক আছে? আর সম্ভব হলে আমি এই স্লাইডগুলো দিয়ে দিতে পারি, এটা কোনো বিষয় না। আমি চাই আপনারা যদি হাতে নোট করে রাখেন ডায়েরিতে, এটা আপনাদের জন্য ভালো। অ্যাকচুয়ালি স্লাইডগুলো তো গুগলে পাওয়া যায়, গুগল বলেন আদার্স মিডিয়াতে সার্চ করলে এরকম অসংখ্য স্লাইড পাবেন এসইও নিয়ে, বা ফেসবুকের ইয়ে নিয়ে, কিন্তু শিখে কয়জন? তো আমি চাই আপনারা একটা ডায়েরি নিয়ে বসবেন, বিশেষ করে ক্লাস করার সময়, যাতে করে এটা আপনার থেকে যায়। হ্যাঁ, আর এই সফট কপিগুলো সবসময় মানুষ পড়ে না। যাই হোক, তারপরে দেখেন, তাহলে যেখানে ছিলাম আমরা, যে রোবটের যে টেক্সট ফাইল, সেটা দিয়ে আমরা কন্ট্রোল করতে পারি গুগল যে কর্নারগুলো বা রোবটগুলোকে। যদি কেউ আগ্রহের বসে সার্চ করেন এইভাবে, যে গুগল বট লিখে সার্চ করলে, এই যে আপনারা পাশে দেখতে পাচ্ছেন গুগল বটের চেহারা কেমন। অ্যাকচুয়ালি এটা একটা ভিজুয়ালাইজেশনের জন্য আপনাদেরকে দেখানো হচ্ছে যে এরকম হাত পাওয়ালা রোবট, কিন্তু
বিষয়টা কিন্তু এমন না। হ্যাঁ, এগুলো অ্যাকচুয়ালি কোনো ফিজিক্যাল কোনো বস্তু না যেগুলো লোহা দিয়ে বা আদার্স কোনো ম্যাটেরিয়াল দিয়ে তৈরি। অ্যাকচুয়ালি গুগলের এটা এক ধরনের সফটওয়্যার। ঠিক আছে, এই গুগল বটগুলো এক ধরনের কি সফটওয়্যার। আপনার নাম শুনেছেন ভাইরাস, আপনাদের পিসি হ্যাক করে ভাইরাস এটা সেটা, কেউ কি বলতে পারবেন না? কেউ কি কখন ভেবেছেন এই ভাইরাসগুলো কি আসলে এই যে কোনো ফিজিক্যালি কোনো অস্তিত্ব এদের আছে কিনা, বা দেখতে হচ্ছে কোনো মাংসপিণ্ডের তৈরি কিনা নেটের ভাইরাসগুলো? এমন না, এগুলো হচ্ছে ছোটো ছোটো সফটওয়্যার যেগুলো কমান্ড অনুযায়ী কাজ করে। সো তো এই গুগলের রোবটগুলো ওরকমভাবে প্রোগ্রামেটিক কিছু সফটওয়্যার যেগুলো গুগলের নির্দেশনা অনুযায়ী কাজ করে। এই ছবিগুলোকে জাস্ট একটা সিম্বল হিসাবে ইউজ করা হয়েছে। ঠিক আছে, এটা জাস্ট একটা সিম্বল। এই তাহলে এবার সার্চ ইঞ্জিনের নাম আমরা কয়জন জানি, বা কয়টা সার্চ ইঞ্জিন আছে? সার্চ করেন যে সার্চ ইঞ্জিন নেম লিস্ট। সার্চ ইঞ্জিনের নামগুলো আপনি দেখে নেন কি কি আছে এখানে। গুগল আছে, বিং আছে, অনেকে আমরা বিং ইউজ করি, বিংটা হচ্ছে মাইক্রোসফটের, গুগল তো গুগলের, বুঝতে পারছি। ইয়াহু আছে, বাইডু আছে, এওল আছে, আস্ক, এক্সাইট, ডাকডাকগো, এমনকি অসংখ্য সার্চ ইঞ্জিন আছে যেগুলোতে আমরা সার্চ করি, তাই না? এখন প্রশ্ন হচ্ছে, ভাই আমার তো ওয়েবসাইট আছে বা আমার ক্লায়েন্টের ওয়েবসাইট থাকবে, তাহলে কি এই প্রত্যেকটা সার্চ ইঞ্জিনের চাহিদা অনুযায়ী ওই ওয়েবসাইটটাকে এসইও করতে হবে? কারণ গুগলের চাহিদা এক এক রকম, বিংয়ের চাহিদা আরেক রকম, ইয়াহুর চাহিদা আরেক রকম। তাহলে আমি যে এসইও করব, কয়টা সার্চ ইঞ্জিনকে উদ্দেশ্য করে এসইও করব? এটা কিন্তু একটা অনেক বড় প্রশ্ন, তাই নয় কি? এখন কথা হচ্ছে, এই যে থিওরিটা মার্কেট শেয়ারস, যদি এটা আপনার আরো আপডেট, এটা 18 সালের একটা স্ক্রিনশট সংগ্রহ করেছি আর কি। গুগলের মার্কেট শেয়ারটা, মার্কেট শেয়ার বলতে অ্যাকচুয়ালি কত পার্সেন্টেজ মানুষ গুগল ব্যবহার করছে। 74.06% মানুষ গুগল ব্যবহার করে সার্চ করে, 8.06% মাইক্রোসফটের যে বিং ওটা দিয়ে সার্চ করে, বাইদু সার্চ করে হচ্ছে 10.94, আহসানুল হক, মেহেদি হাসান। অপ্রয়োজনে আনমিউট করি না, একটু ই করে দেন ভাই। এই যে এগুলো কিন্তু ডিস্টারবেন্সের বিষয়। হ্যাঁ, সো আমি আসলে সবাইকে মিউট করে রাখি দিলাম, মিউট। বিং বাইদু আছে। সো এখান থেকে আমরা যেই বিষয়টা করব, যদি আপনি গুগলকে টার্গেট করে আপনার ওয়েবসাইট বা ক্লায়েন্টের ওয়েবসাইট এসইও করে দিতে পারেন, আদার্স যে সার্চ ইঞ্জিনগুলো আছে এইগুলো অটোমেটিক এসইও হয়ে যায়। ঠিক আছে, গুগল যেহেতু সবচেয়ে বড় সার্চ ইঞ্জিন এবং এটা মার্কেট শেয়ারটা বেশি, আপনি যদি গুগলকে অপটিমাইজ করতে পারেন, বাকি সার্চ ইঞ্জিনগুলো অটোমেটিক অপটিমাইজেশন হয়ে যায়। এটা নিয়ে কোনো দ্বিধাদ্বন্দ্বের মধ্যে থাকার প্রয়োজন নেই। তবে আপনি চাইলে বিং এর কিছু কাজ থাকে, খুবই সিম্পল কাজ, যে বিং এর মধ্যে হয়তো আপনাদের যে ওয়েবসাইটটাকে সাবমিট করতে হয়, এটা ছোট্ট একটা কাজ, এটা আপনি করে নিতে পারেন। এবার গুগল যে সার্চ ইঞ্জিন, আপনার যে ওয়েবসাইট বা আপনার ক্লায়েন্টের যে ওয়েবসাইট, আপনি এসইও করলেন, এসইও করার সঙ্গে সঙ্গে আপনাকে তারা গুগলের র্যাঙ্কে নিয়ে আসবে? বা এত এত মানুষ এসইও করছে, তাহলে কেন গুগল সবাইকে র্যাঙ্কে নিয়ে আসছে না? তাই নয় কি? এটা একটা বিষয়। সো এইখানে যেটা বিষয় আছে, যে গুগল বা যে কোনো সার্চ ইঞ্জিন কয়েকটা বিষয়কে মাথায় রেখে তার রেজাল্টের পেজে তারা শো করায়। সেটা 1 নম্বর পেজে হোক, 2 নম্বর পেজে হোক, বা রেজাল্ট পেজে হোক, তারা শো করায়। প্রথমত তারা যে বিষয়টা দেখে গুগল, তারা বলতে আমি বলছি সার্চ ইঞ্জিন, সেটা হচ্ছে কন্টেন্টের কোয়ালিটি। কন্টেন্টের কোয়ালিটি দেখে।
কন্টেন্ট কি জিনিস? কন্টেন্ট হচ্ছে এই মুহূর্তে ইন্টারনেটে আপনি যা দেখছেন সব কিছুই কন্টেন্ট। আপনি একটা ক্লাস করছেন, এই ক্লাসের মধ্যে একটা স্লাইড দেখতে পাচ্ছেন, এটাও একটা কন্টেন্ট। এই পাশে আমার একটা ভিডিও চলছে, এটা একটা ভিডিও কন্টেন্ট। এইখানে একটা ছবি আছে লোগো, এটা একটা ইমেজ কন্টেন্ট। আমি যে কথা বলছি এটা অডিও কন্টেন্ট। তাহলে বোঝা গেল আপনার আশেপাশে যা কিছু আছে সবগুলোই কি কন্টেন্ট। লেখাগুলোকে বলা হচ্ছে টেক্সট কন্টেন্ট, ছবিগুলোকে বলা হচ্ছে ইমেজ কন্টেন্ট বা গ্রাফিক্স কন্টেন্ট। সো গুগল প্রথম দেখে যে কন্টেন্টের কোয়ালিটি কেমন। যার কন্টেন্টের কোয়ালিটি বেশি তাকে গুগল 1 নম্বরে রাখে। এটা হচ্ছে নাম্বার 1 শর্ত। তারপরে ডোমেইনের কিছু ফ্যাক্টর আছে। ডোমেইন ফ্যাক্টর, ডোমেইন মানে কি? ডোমেইন মানে হচ্ছে এই যে আমাদের যে ওয়েবসাইটগুলো ইন্টারনেটে আছে, হাজার হাজার ওয়েবসাইটগুলো আছে। যেমন এই যে আমরা দেখছিলাম যে দারাজ বা স্টার্টে, এখন আমি একটা ওয়েবসাইটের মধ্যে ক্লিক করলাম, কিংবা আমি দিলাম এখানে দারাজ, লিখলাম দারাজ, এই যে দারাজ .com.bd, এই যে নামটা, হ্যাঁ, এইটা একটা হচ্ছে ডোমেইনের নাম, এটাকে আমরা বলছি একটা ডোমেইন। ঠিক আছে। আবার amazon.com, এইটাকে বলছি আমরা আরেকটা কি ডোমেইন। সো বিভিন্ন ওয়েবসাইটের নামকে বলা হচ্ছে ডোমেইন। তো এই ডোমেইনের কিছু ফ্যাক্টর আছে, গুগল আপনাকে র্যাঙ্কে নিয়ে আসবে কিনা সেটা চিন্তা ভাবনা করা। অনেক সময় দেখবেন যে বিভিন্ন ওয়েবসাইটের ডোমেইনের নামগুলো খুব শর্ট হয়, খুব টিনি হয়, মানে ছোট হয়, আবার অনেকগুলো বড় নাম হয়। এটা একটা ফ্যাক্টর। অনেক ডোমেইনের নামগুলো টপিকের সাথে রিলেভেন্ট থাকে না, আবার দেখবেন অনেক ওয়েবসাইটের টপিকগুলো রিলেভেন্ট থাকে ডোমেইনের নামের সাথে। হ্যাঁ, এটা আরেকটা ফ্যাক্টর। আমি যদি এসইও লিখে সার্চ করেছিলাম প্রথম, তখন যদি একটা বিষয় আপনারা খেয়াল করেছেন কিনা জানি না, আমি কিন্তু খেয়াল করেছি। আমি সার্চ করছি শুধুমাত্র এসইও লিখে, এবং দেখতে পাচ্ছেন এইখানে একটা ওয়েবসাইটের নাম এসেছে searchengineland.com, searchengineland.com। এই যে সার্চ ইঞ্জিন বা এসইও, এটা কিন্তু নামের সাথেও কি এই ওয়েবসাইটের নামটা দেখেন অনেকখানি ম্যাচ করে, সার্চ ইঞ্জিন ল্যান্ড। আমি সার্চ করলাম কি দিয়ে? এসইও টপিক দিয়ে, আর একটা ওয়েবসাইট পেলাম কোনটা? সার্চ ইঞ্জিন ল্যান্ড। তো এই নামটা দেখি বোঝা যাচ্ছে যে এইখানে সার্চ ইঞ্জিন নিয়ে অনেক কথাবার্তা হয়। তো এইটাও একটা ফ্যাক্টর আপনারা বলতে পারেন। আবার দেখা যায় যে নামের যে দৈর্ঘ্যটা, অনেক নাম দেবেন ছোট, অনেক নাম দেবেন বড়, এই দৈর্ঘ্যটা একটা ফ্যাক্টর। আবার অনেকের মধ্যে লেখা থাকে .com, .org, .net, .bd, .uk, .info, .xyz, আদার্স অনেক কিছু লেখা থাকে। এইটাও একটা ফ্যাক্টর। এটাকে বলা হয় ডোমেইন এক্সটেনশন। ডোমেইন এক্সটেনশন। কিছু টপ লেভেল ডোমেন আছে, হ্যাঁ, যেমন কান্ট্রি বেস ডোমেনগুলো টপ লেভেল হয় .com.bd, তারপরে বলি আমরা কর্পোরেট ডোমেনগুলো .com, তারপরে বলি হচ্ছে প্রাতিষ্ঠানিক ডোমেনগুলো .org, এগুলো আর কি। যাই হোক, তারপরে কি আছে? ইউজার ইন্টারেকশন। এই যে আমরা যারা গুগল ব্যবহার করছি, সার্চ ইঞ্জিন যারা ব্যবহার করছি, তারা কি করছি? বিভিন্ন সময় বিভিন্ন ওয়েবসাইটে আমরা ল্যান্ড করছি। এইটাতে ক্লিক করলাম, এইটাতে ক্লিক করলাম। এখন আমার মতো অসংখ্য মানুষজন কি করছে? এবারে তারা ভিজিট করছে। কারো ভালো লাগছে, কারো ভালো লাগছে না। কোনো কোনো ওয়েবসাইট অনেক বেশি ভালো লাগছে, সেখানে আপনি অনেক বেশি সময় ধরে আছেন। আবার কোনো কোনো ওয়েবসাইট আপনি গেলেন, খুব বেশি ভালো লাগলো না, চলে আসলেন। এইটাকে বলা হচ্ছে ইউজার ইন্টারেকশন। তো যেই সমস্ত সাইটগুলোতে ইউজাররা ইন্টারেক্ট করতে পারছে না বা তাদের ভালো লাগছে না, ওই সাইটগুলোকে গুগল মনে করছে খুব বেশি ভ্যালুয়েবল না, এই কারণে ওরা র্যাঙ্কে নিয়ে আসতেছে না। আর যে সাইটগুলোতে ইউজাররা বেশি বেশি থাকছে সেগুলোকে বলা হচ্ছে ভ্যালুয়েবল সাইট। এটা একটা ফ্যাক্টর। তারপরে আছে কিছু অনসাইট ফ্যাক্টর। আমরা এই এই বিষয়গুলো সম্পর্কে প্র্যাকটিক্যালি দেখবো বিস্তারিত আর কি, যে অনসাইট ফ্যাক্টর, অফসাইট ফ্যাক্টর। হ্যাঁ, অনসাইট ফ্যাক্টর বলতে একটা ওয়েবসাইটের মধ্যে কিছু টেকনিক্যাল কিছু বিষয় থাকে, ওইগুলো তারা চেক করে গুগল যে এই 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 বিষয়গুলো আছে কিনা, থাকলে তাকে র্যাঙ্কে নিয়ে আসবো, না হলে নিয়ে আসবো না। অফসাইটের মধ্যে দেখে যে এইরকম এইরকম বিষয়গুলো আছে কিনা, থাকলে নিয়ে আসবো, না হলে নিয়ে আসবো না।
এগুলা কয়েকটা হচ্ছে মেজরগুলো আমি এখানে নোট করে দিয়েছি। পরে কি লেখা আছে নিচে, গুগল অ্যানালাইজ 200+ ফ্যাক্টর টু র্যাঙ্ক বেস্ট ওয়েবসাইটস। তাহলে গুগল 200-রও বেশি র্যাঙ্কিং ফ্যাক্টর চিন্তাভাবনা করে একটা ওয়েবসাইটকে র্যাঙ্কে নিয়ে আসে, বা 200-রও বেশি ফ্যাক্টর আছে বিবেচনা করার মতো গুগলের কাছে। এখন প্রশ্ন যে আপনি কি ভাই তাহলে 200টা র্যাঙ্কিং ফ্যাক্টরই মুখস্থ করবেন, বা এই 200টা ফ্যাক্টর কোনগুলো জানতে পারলে তো কাজ হয়ে গেছে। কথা সত্য বললেও একটু দুঃখজনক হচ্ছে, গুগল আপনাকে কখনোই এই 200টা ফ্যাক্টর এখন পর্যন্ত বলে নাই, আশা করি ফিউচারে বলবেও না। কারণ গুগল যদি শুধু বলে যে এই 200টা ফ্যাক্টর যদি আপনার কন্টেন্টের মধ্যে থাকে তাহলে র্যাঙ্কে নিয়ে আসবো, সেক্ষেত্রে মানুষ করবে কি, তার কন্টেন্টের কোয়ালিটির উপরে জোর না দিয়ে শুধুমাত্র কি কি দেখে র্যাঙ্কে নিয়ে আসে ওইগুলোকে সে ফিক্স করে ফেলবে, ফলে কন্টেন্টের মানটা কমে যাবে। কথাটা কি বুঝতে পারলেন? যার কারণে গুগল এই 200 ফ্যাক্টর কখনোই তারা পাবলিশ করবে না, এখন পর্যন্ত পাবলিশ করে না, ভবিষ্যতেও করবে না আশা করা যায়। কেন পাবলিশ করবে না? মানুষজন কম্পিটিশন করবে ভালো কন্টেন্ট করার জন্য এবং সব বিষয়গুলোকে মাথায় রেখে কন্টেন্ট করার জন্য। তাহলেই কি গুগল ভ্যালুয়েবল যে হচ্ছে কন্টেন্টগুলো পাবে, এবং গুগলে যারা সার্চ করবে যে মানুষগুলো, যে ইউজারগুলো, আপনি আমি, তারা অরিজিনাল তথ্য পাবো, ফলে আমরা বেশি বেশি গুগল ব্যবহার করব। আর যদি আমরা সার্চ করছি একটা, পেয়ে গেছি আরেকটা, তাহলে আমরা গুগল ব্যবহার করা বাদ দেব। এই কারণেই কি গুগল এই সবগুলো ফ্যাক্টর আপনাকে বলবে না, যার কারণে গুগলে এখনো পর্যাপ্ত পরিমাণ কোয়ালিটি কন্টেন্ট আছে। ওকে, এরপরে আমরা পরের স্লাইডে যাব। তবে পরের স্লাইডে যাওয়ার আগে আমি আপনাদেরকে প্রশ্ন করার সুযোগ দেব, কারণ পরের স্লাইডে অনেকগুলো প্রশ্ন আমি নেব। এই 7 নম্বর যে স্লাইডটুকু, এটার মধ্যে যা যা প্রশ্ন আছে হ্যান্ড রেজ করবেন। প্রশ্ন থাকলে হ্যান্ড রেজ করতে হবে, না থাকলে আমি তাহলে স্কিপ করে পরের পার্টে চলে যাব। আরেকজন বলেছেন যে জহিরুল ইসলাম ভাই বলেছেন এসএসএল সার্টিফিকেট দেখবে, রাইট, এসএসএল সার্টিফিকেটও দেখবে গুগল, এটা একটা ফ্যাক্টর। তো শেষের দুইটা আরেকটু বলেন। শেষের দুইটা, একটা ছিল অনসাইট ফ্যাক্টর, একটা হচ্ছে অফসাইট ফ্যাক্টর। অনসাইট হচ্ছে একটা ওয়েবসাইটের মধ্যে কিছু টেকনিক্যাল বিষয় আসে, আর অফসাইট হচ্ছে ওয়েবসাইটের বাইরেও কিছু বিষয় থাকে সেগুলো। আমরা এই অনসাইট আর অফসাইট নিয়ে কাজ করব, প্র্যাকটিক্যালি কাজ করব, তখন বিষয়গুলো আরও বিস্তারিত বুঝতে পারবেন। সো তাহলে আমরা একটু পরের স্লাইডে আসি, খুব বেশি প্রশ্ন নাই। কমন ওয়ার্ডস, এসইও করতে গেলে আপনাকে নিঃসন্দেহে কিছু কিছু কমন ওয়ার্ড আপনাকে জানতে হবে। তার মধ্যে কি আছে? প্রথমেই হচ্ছে ওয়েব পেজ। ওয়েব পেজ, এখন ওয়েবসাইট আর ওয়েব পেজ দুটোর কিন্তু একই জায়গার মধ্যে হলেও ভিন্নতা আছে, বুঝতে পেরেছেন? আমরা এখন যে ওয়েবসাইটে আছি, বা আমরা দারাজে যে ওয়েবসাইটের মধ্যে আছি, দেখেন এটা হচ্ছে দারাজের একটা ওয়েবসাইট। এটা কি? এটা ওয়েবসাইট। এই ওয়েবসাইটের মধ্যে এইটা একটা পেজ, যেটাকে আমরা বলছি হোম পেজ, বুঝতে পারছেন? এটা একটা পেজ যার নাম হচ্ছে হোম পেজ। এখানে প্রচুর পরিমাণে কন্টেন্ট আছে। আবার আমরা হচ্ছে আরেকটা পেজের মধ্যে যাব, যেমন ধরেন হচ্ছে মেন্স ফ্যাশন সোয়েটার্স। এটা ওয়েবসাইটের ভিতরে আরও একটা পেজ, এই পেজেও কি আছে? অনেকগুলো কন্টেন্ট আছে। এগুলো হচ্ছে ইন্ডিভিজুয়াল পেজ, আর টোটাল দারাজটাকে বলছি আমরা ওয়েবসাইট। তো কতগুলো ইন্ডিভিজুয়াল পেজ মিলে একটা ওয়েবসাইট হয়। অনেক সময় আবার দেখবেন যে একটা পেজ নিয়েই একটা ওয়েবসাইট তৈরি হয়েছে, ওই সাইটে একটা পেজই আছে, ওইগুলোকে বলা হয় ওয়ান পেজ ওয়েবসাইট। অনেক সময় দেখবেন যে শুধুমাত্র একটা প্রোডাক্টের ডেসক্রিপশন দিয়েই একটা পেজ তৈরি করা আছে, ওইটাকে বলা হচ্ছে ল্যান্ডিং পেজ। যেগুলোই হোক, যেহেতু এটা ওয়েবের মধ্যে আছে, এই জন্য আমরা
এইগুলোকে বলছি ওয়েব পেজ। আর ইন্ডিভিজুয়াল এক বা একাধিক পেজ মিলে হয় ওয়েবসাইট। একটা পেজ দিয়ে হতে পারে ওয়েবসাইট, একাধিক পেজ দিয়েও ওয়েবসাইট হতে পারে। এসইও করতে হতে পারে আপনার টোটাল ওয়েবসাইটের, অথবা বলতে পারে স্পেসিফিক কোনো পেজের। বুঝতে পেরেছেন? আপনাকে ক্লায়েন্ট বলতে পারে অনেক সময় যে আমার 2টা পেজে রিসিভ করতে হবে, হতে পারে আমার একটা পেজে রিসিভ করতে হবে, অথবা বলবে আমার টোটাল ওয়েবসাইটে রিসিভ করবে। সো এটা একটু জেনে নেবেন। এসইও কি শুধু গুগল র্যাঙ্কিংয়ের কাজ? শুধু গুগল না, সার্চ ইঞ্জিনের অপটিমাইজেশনের কাজ, ওয়েবসাইটকে র্যাঙ্কে নিয়ে আসা। ঠিক আছে? গুগল ছাড়াও যে আদার্স যে বিষয়গুলো আছে, সার্চ ইঞ্জিনগুলো আছে, ওইগুলো। এসইও মানে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, এটা সার্চ ইঞ্জিনের জন্য। একটা বিষয় আছে এখানে, লিঙ্ক সম্পর্কিত কিছু বিষয় থাকে, ইউআরএল সম্পর্কিত। প্রথমে হচ্ছে লিঙ্ক। নর্মালি আপনারা আজকে যে লিঙ্কে ক্লিক করে আমাদের ক্লাসে যুক্ত হয়েছে, এটাও এক ধরনের লিঙ্ক, তাই না? তারপরে একটা শব্দ আছে, এটা কি? ব্যাক লিঙ্ক। এই শব্দগুলো আপনাকে কেন জানতে হবে? আপনি যখন ফাইবারে গিগ তৈরি করতে যাবেন, দেখবেন যে অনেক সেলাররা এই শব্দগুলো ইউজ করে রেখেছে। আবার আপনাকে ক্লায়েন্টের সাথে যখন কনভারসেশন করতে হচ্ছে, তখনও ক্লায়েন্ট এই শব্দগুলো ইউজ করছে। সো ব্যাকলিঙ্ক কি জিনিস, এটাও একটু আপনাকে বুঝতে হবে। ব্যাকলিঙ্কটা হচ্ছে এইরকম একটা বিষয়, মনে করেন যে এটা হচ্ছে দারাজের একটা ওয়েবসাইটের লিঙ্ক। ঠিক আছে? সোজা একদমই শর্ট করে বলছি আমি, এই লিঙ্কটা বা এই দারাজের যে লিঙ্ক, এটা যদি আমি আমার নিজের কোনো যদি ওয়েবসাইট থাকে, ধরলাম যে এটা হচ্ছে আমার একটা ওয়েবসাইটের নাম example.com। আমি যদি কোনোভাবে দারাজের এই লিঙ্কটা আমার ওয়েবসাইটের মধ্যে কোনো একটা জায়গাতে বসিয়ে রাখি, সেক্ষেত্রে আমি বলছি যে দারাজের একটা ব্যাকলিঙ্ক তৈরি হয়েছে। তার মানে ব্যাকলিঙ্ক বলতে বোঝায় যে কোনো ওয়েবসাইটকে অন্য কোনো জায়গাতে প্রমোট করা। ঠিক আছে? এগুলো সম্পর্কে পরে আরো কিন্তু বিস্তারিত অনেক কথাবার্তা আছে, হ্যাঁ, আলোচনা আছে। আপনি আপাতত এতটুকু মনে রাখেন, ব্যাকলিঙ্ক হচ্ছে একটা ওয়েবসাইট অন্য কোনো জায়গা থেকে প্রমোশন পাচ্ছে লিঙ্ক সহ, এইরকম। ইনবাউন্ড লিঙ্ক বা ইন্টারনাল লিঙ্ক, একটা ওয়েবসাইটের মধ্যে যে অনেকগুলো পেজ আছে না, আমরা দেখলাম যে একটা ওয়েবসাইটে 8টা 10টা পেজও থাকতে পারে। একই ওয়েবসাইটের মধ্যে এক পেজের সাথে আরেকটা পেজের যে কানেকশন, ওয়েবসাইট কিন্তু একটাই, দারাজ মনে করেন। এই দারাজে যে আমরা দেখলাম যে 20, 30, 40টার মতো পেজ আছে, একটা পেজের সাথে আরেকটা পেজের যে কানেকশন দারাজের ভিতরেই, এটাকে বলছি আমরা ইন্টারনাল লিঙ্ক বা ইনবাউন্ড লিঙ্ক। তবে ইনবাউন্ড লিঙ্ক বলতে আরেকটা বিষয় বোঝায়, যেই লিঙ্কে মানুষ ক্লিক করে আপনার ওয়েবসাইটে আসতেছে, এটাকে বলা হয় ইনবাউন্ড লিঙ্ক। আবার আউটবাউন্ড লিঙ্ক হচ্ছে বা এক্সটার্নাল লিঙ্ক হচ্ছে, আপনি যদি একটা লিঙ্কে ক্লিক করলেন, যে লিঙ্কে ক্লিক করার পরে আপনাকে আরেকটা ওয়েবসাইটে নিয়ে গেল, ভিন্ন একটা ওয়েবসাইট। আমি যদি চিন্তা করে দেখাই আপনাকে, এখানে সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ একটা পোস্ট দেখাই দিই, এসইও, হোয়াট ইজ এসইও। এই যে পোস্ট যেটা আছে, আমি যদি একটা লিঙ্কের মধ্যে ক্লিক করি, দেখেন আমি যে কোনো একটাতে ক্লিক করলাম, ক্লিক করার পরে আমি কিন্তু আরেকটা পেজের মধ্যে আসছি, যেটা কিনা এই ওয়েবসাইটের ভিতরেই, সার্চ ইঞ্জিন ল্যান্ড, এই ওয়েবসাইটের ভিতরেরই একটা পোস্ট। এটা অ্যাকচুয়ালি ইন্টারনাল লিঙ্ক, হ্যাঁ। কিন্তু আমি যদি ধরলাম যে আমি এইটাতে ক্লিক করলাম, টুইটারে ক্লিক করলাম, একটা ওয়েবসাইটে ক্লিক করতেছি, দেখেন আমি সার্চ ইঞ্জিনে, এই সার্চ ইঞ্জিন ল্যান্ড যে ওয়েবসাইটটা, এইখানে ক্লিক করে
এই সাইট থেকে বের হয়ে আসলাম কোথায়? টুইটারের মধ্যে। এটা কিন্তু একটা এক্সটার্নাল লিঙ্ক। তার মানে আপনি যেই লিঙ্কে ক্লিক করে ওয়েবসাইট থেকে বের হয়ে যাচ্ছেন সেটাকে বলছি আমরা এক্সটার্নাল লিঙ্ক। আর যেই লিঙ্কে ক্লিক করছেন ওয়েবসাইট থেকে বের হচ্ছেন না কিন্তু আলাদা পেজের মধ্যে যাচ্ছেন, ওইটাকে বলছি আমরা ইন্টারনাল লিঙ্ক। আশা করি বিষয় দুটো বুঝতে পেরেছেন। এক্সটার্নাল লিঙ্কে আবার আউটবাউন্ড লিঙ্কও বলা হয়। হ্যান্ড রেজ করেছেন উত্তম রয়। হ্যালো ভাইয়া, আমি তো ব্যাক লিঙ্কটা বুঝি নাই ভালোভাবে, একটু আরেকটু ক্লিয়ার করে দিবেন? ব্যাকলিঙ্ক হচ্ছে একটা ওয়েবসাইটে অন্য কোনো ওয়েবসাইটের লিঙ্কে যুক্ত করে রাখা। ধরেন এই যে জন ব্যাটল, তাই না, জন বেটলি, এইরকম একটা নাম আছে। আমি যদি ক্লিক করি এখানে, এটা কিন্তু টোটালি আরেকটা ওয়েবসাইট, তাই না? দেখেন betlymedia.com। সো এই betlymedia.com এই সাইটটা বা এই লিঙ্কটা কোথায় পেলাম আমি এটা পেলাম হচ্ছে যে সার্চ ইঞ্জিনের এই ওয়েবসাইটের মধ্যে, সার্চ ইঞ্জিন ল্যান্ড নামে যে ওয়েবসাইটটা আছে এইখানে পেলাম। তার মানে হচ্ছে এই বেটলি বা জন বেটলি উনি একটা লিঙ্ক রেখেছে কোথায়? এইখানে, এই সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজে। সো এটাই অ্যাকচুয়ালি একটা ব্যাক লিঙ্ক। এটা অ্যাকচুয়ালি একটা ব্যাক লিঙ্ক, যে ওয়েবসাইটটা তার নয় কিন্তু তার লিঙ্ক আছে এখানে। এই আমরা যখন অফ পেজ এসইওতে যাব তখন এটা সম্পর্কে বিস্তারিত ক্লাস আছে এবং এটার কাজও ফাইবারে আছে। ব্যাকলিঙ্ক লিখে সার্চ করলে দেখবেন যে হিউজ পরিমাণ কাজ আপনার ফাইবারের মধ্যে চলে আসে। আচ্ছা, কন্টেন্ট সম্পর্কে তো বলে দিলাম। ভিজিটর মানে হচ্ছে ট্রাফিক বা ইউজার। আপনি আমি ভিজিট করছি, আমরাই ভিজিটর, আমরাই ট্রাফিক। এই ট্রাফিক কিন্তু মহাখালীর ট্রাফিক না বা গাবতলীর ট্রাফিকও না, ইউজার বলা হয়। কিওয়ার্ড বা সার্চ টার্ম, এটা সম্পর্কে আপনার একটু আইডিয়া থাকতে হবে, বিস্তারিত আইডিয়া থাকতে হবে। কিওয়ার্ড বা সার্চ টার্ম কি, কিওয়ার্ড কি? আমরা সার্চ ইঞ্জিনে যে শব্দটা লিখে সার্চ করি, যেটা লিখে আমরা সার্চ করি, ওইটাকেই বলি আমরা কিওয়ার্ড। যেমন আমি এখানে লিখেছি এসইও, এইটা একটা কিওয়ার্ড। আমি লিখছি এইখানে ল্যাপটপ, এইটা একটা কিওয়ার্ড। এই ল্যাপটপ যে শব্দটা, এইটা একটা কিওয়ার্ড। তো এটা একটা শব্দেরও হইতে পারে, একাধিক শব্দ মিলেও হইতে পারে। এবং এটাকে বলছি আবার সার্চ টার্ম, সার্চ টার্ম। তাহলে আমরা কিওয়ার্ডও বুঝলাম, সার্চ টার্মও বুঝলাম। এগুলো বলবে কিন্তু আপনি ভাইবা দিতে যান বা যে কোনো জায়গাতে যান, খুবই সিম্পল কিছু প্রশ্ন আপনাকে জানতেই হবে। কিওয়ার্ড বা সার্চ টার্ম কি, যেগুলো লিখে আমরা সার্চ করি, মানুষজন সার্চ করে, ইউজাররা সার্চ করে, এটাই কি সার্চ টার্ম। তারপরে একটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে মেটা ডিসক্রিপশন। মেটা ডিসক্রিপশন, আপনি যদি এসইওর উপরে গিগ তৈরি করেন ফাইবারে গিয়ে, প্রোফাইলে গিয়ে, আপনার প্রোফাইলে গিগের মধ্যে এইগুলো থাকতে হয় যে আপনি মেটা ডিসক্রিপশন অপটিমাইজ করে দিবেন, এটা করে দিবেন, ওইটা করে দিবেন, আউটবাউন্ড লিঙ্ক দিবেন, ইন্টারনাল লিঙ্ক বসাই দিবেন, এক্সটার্নাল লিঙ্ক বসাই দিবেন। হ্যাঁ, আপনি হোয়াইট হ্যাট এসইও করবেন। এই তো মেটা ইনফরমেশনটা কি, এটা সম্পর্কে একটু বলি, যদিও বিস্তারিত কথা আছে এগুলো নিয়ে। আমরা যখনই কোনো কিছু লিখে সার্চ করছি তখন দেখেন এইটা হচ্ছে প্রথমে যেটা আসে, এটা আমাদের ওয়েবসাইটের নাম, ওয়েবসাইটের ডোমেনের নাম। পরেরটা হচ্ছে এইটা আমাদের টপিকের টাইটেল বা শিরোনাম, রেজাল্টের শিরোনাম হচ্ছে এইটা। কিন্তু এটার বাইরে দেখেন 2-3 লাইন লেখা আছে, এই যে 2 লাইন করে লেখা আছে, এবং এই লেখাগুলো খুবই অ্যাট্রাকটিভ হয় এবং ভিতরে কি কন্টেন্ট আছে সেটা সম্পর্কে একটু হলেও আন্দাজ করা যায়। সো এইটাকে বলা হচ্ছে অ্যাকচুয়ালি মেটা ডিসক্রিপশন। আপনি যদি একটু খেয়াল করেন, এখানে ল্যাপটপ শব্দটা আছে, দেখেন এখানে ল্যাপটপ শব্দটা আছে, এই যে দেখছেন। অ্যাকচুয়ালি আমরা বলতে পারি এটা এসইওর একটা পার্ট, এবং এই যে কটা ওয়েবসাইট এই মেটা ইনফরমেশনটাকে তারা অপটিমাইজ করতে পেরেছে। তারা এটা কীভাবে করলো সেটা আমরা দেখবো, আমরা শিখবো এগুলো। সো আপনারা তো মনে রাখেন, এইগুলোকে বলা হচ্ছে মেটা
ইনফরমেশন। নট অনলি এইগুলো ছাড়াও আরও কিছু মেটা ইনফরমেশন থাকে। দেখবেন যে অনেক ওয়েবসাইটে দেখবেন যে এইখানে রেটিং দেওয়ার মতো একটা চিহ্ন থাকে, স্টার চিহ্ন থাকে, এরকম স্টার চিহ্ন থাকে, তারপর হচ্ছে প্রাইস থাকে, তাই না? আপনারা কি কখনো খেয়াল করেছেন এগুলো, যে এইদিকে রিভিউ লেখা থাকে, কোনোটা সেল প্রাইস কাটা থাকে, ডিসকাউন্ট প্রাইস লেখা থাকে, কখনো কি খেয়াল করেছেন এগুলো? চোখে পড়েছে আপনাদের? রেটিং দেখা যায় বা হচ্ছে আচ্ছা, একজন বলছেন যে হচ্ছে কিওয়ার্ড এবং সার্চ টার্ম বোঝেন নাই। বিষয়টা হচ্ছে যে আপনি যেটা লিখে সার্চ করছেন সেটি হচ্ছে কিওয়ার্ড বা সার্চ টার্ম। যেটা লিখে আপনি সার্চ করছেন ওটাকেই বলছি আমরা কিওয়ার্ড, ওটাকেই বলছি আমরা সার্চ টার্ম। আমি এইখানে একটা বিষয় সার্চ করি, ওয়াশিং মেশিন দেখি, সার্চ করি ওয়াশিং মেশিন, এরকম লিখে কিছু সার্চ করলাম। দেখি কোনো কিছু পাই কিনা। যদিও এটা এই যে রেটিং বা এই যেটা আছে রিভিউ যেগুলো আছে এটা হচ্ছে গুগল মাই বিজনেস থেকে আসছে, কিন্তু এইরকম এটা নিচেও দেখা যায়, বুঝছেন? এই সার্চ যে রেজাল্টগুলো আসছে এইগুলোর মধ্যেও ওই স্টার রেটিং বা ডিসকাউন্ট প্রাইস এইগুলো দেওয়া থাকে। অনেক সময় সার্চ করলে এটা আসে, হয়তো বা এই মুহূর্তে আমরা এটা দেখতে পাচ্ছি না, বাট অনেক প্রোডাক্ট পাবেন যেগুলো নিচে, এই যে দেখেন একটা প্রোডাক্ট আছে এখানে, দেখছেন beku.co.uk দেখা যায়। এইটাও কিন্তু এক প্রকারের মেটা ইনফো, ঠিক আছে? আরেকজন প্রশ্ন করেছেন যে এই কোর্সে কি আপনি অ্যাডভান্স এসইও শিখবেন কিনা। অ্যাকচুয়ালি আমার যে এসইওর যে মডিউলটা, এটা যদি আপনারা শেষ করতে পারেন আমি মনে করি আপনি 0 থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত এসইও করতে পারবেন। বাট এগুলো তো শেষ হয় না আসলে কখনো, কারণ এই মার্কেটিংয়ে বিশেষ করে বা লার্নিংয়ে তো কোনো শেষ নাই। আপনি যেটাকে মনে করছেন যে অ্যাডভান্স, ওটার বাইরেও কি আরও অ্যাডভান্স বিষয় আছে, আসলে অ্যাডভান্সে কোনো শেষ নাই। ঠিক আছে, এই যতটুকু এই সিলেবাসে আছে ততটুকু যদি আপনারা কমপ্লিট ফলো করতে পারেন এসইও নিয়ে কাজগুলো আপনারা করতে পারবেন। আচ্ছা, এরপরে আরেকটা অপশন আছে। তাহলে কি আপনি বলেন যে আমরা কি মেটা ইনফরমেশনটা বুঝতে পারলাম কিনা বা দেখতে পারলাম বা চিনতে পেরেছি কিনা যে কোনটা অ্যাকচুয়ালি মেটা ইনফরমেশন, এটা আমরা চিনতে পেরেছি কিনা? চিনতে পেরেছি, জি, থ্যাংক ইউ। এরপরে আছে এখানে টাইপস অফ এসইও, হোয়াইট, গ্রে, ব্ল্যাক। আসলে এসইও টাইপস আছে, হ্যাঁ। বিশেষ করে যখন আপনি কাজ করবেন বিভিন্ন ক্লায়েন্ট আপনাকে বলতেই পারে যে আপনি কোন ধরনের এসইও করেন। আপনি কি হোয়াইট হ্যাট এসইও করেন, নাকি গ্রে হ্যাট এসইও করেন, নাকি ব্ল্যাক হ্যাট এসইও করেন। অ্যাকচুয়ালি এসইও 3 প্রকার, হোয়াইট হ্যাট, গ্রে হ্যাট, ব্ল্যাক হ্যাট। এটা ছাড়াও এসইওর 2টা পার্ট আছে আরও, অন পেজ এবং অফ পেজ। অনেকে বলে এসইও 2 প্রকার, অন পেজ এবং অফ পেজ, কিন্তু অ্যাকচুয়ালি বিষয়টা এমন না। এসইও 3 প্রকার, হোয়াইট হ্যাট, গ্রে হ্যাট, ব্ল্যাক হ্যাট। এবং ওই যে অন পেজ এবং অফ পেজ যেটা বললাম ওটা হচ্ছে এসইওর আরেকটা ক্ষুদ্র পার্ট, নট এসইও প্রকারভেদ। এখন হোয়াইট হ্যাট এসইও কি বা গ্রে হ্যাট এসইও কি, ব্ল্যাক হ্যাট এসইও কি, সোজা বাংলা ভাষায় যদি আপনি শিখতে চান সেটা হচ্ছে গুগলের যে চাহিদা মোতাবেক বা সার্চ ইঞ্জিনের রুলস রেগুলেশন মেনে, তাদের কোনো নিয়মকানুন ভঙ্গ না করে, কোনো টার্মস কন্ডিশনের বিরুদ্ধে না গিয়ে, ইল্লিগাল ওয়ে ফলো না করে লিগ্যাল ওয়েতে বৈধভাবে যে এসইওটা আমরা করি সেটাকে বলছি হোয়াইট হ্যাট এসইও। আচ্ছা, তারপরে সার্চ ইঞ্জিনের নিয়মকানুন না ফলো করে অনেকখানি রুলস ভায়োলেশন করে, রুলসগুলো ব্রেক করে, গুগল বা সার্চ ইঞ্জিনের চোখে হালকা একটু ধুলো দিয়ে, যে স্প্যামিং করে বিভিন্নভাবে যে এসইওটা করা হয় সেটাকে বলা হচ্ছে ব্ল্যাক হ্যাট এসইও। আর এই দুইটা কম্বিনেশন করে, এই দুইটা সমন্বয় করে, কিছু রুলস ফলো করে কিছু রুলস ব্রেক করে যে এসইওটা করা হয়
সেটাকে বলা হচ্ছে গ্রে হ্যাট এসইও। ক্লিয়ার নাকি বোঝেন নাই? ক্লিয়ার। আমি এই কোর্সে আপনাদেরকে শেখাবো হোয়াইট হ্যাট এসইও। হোয়াইট হ্যাট এসইও। দিন শেষে আপনাকে এই হোয়াইট হ্যাট এসইওটাই শিখতে হবে, এটা নিয়ে কাজ করতে হবে। ব্ল্যাক হ্যাট এসইও হচ্ছে গুগলের কিছু রুলস ভঙ্গ করে, তাদের ল ব্রেক করে, গুগলের চোখে ধুলো দিয়ে বা সার্চ ইঞ্জিনের চোখগুলোকে ধুলো দিয়ে, তাদের বটগুলোকে বুঝতে না দিয়ে, বিভিন্নভাবে স্প্যামিং করে, ম্যানিপুলেট করে যে এসইওটা করা হয়, সেটাকে বলা হচ্ছে ব্ল্যাক হ্যাট এসইও। আর কিছু ব্ল্যাক হ্যাট এসইও ম্যাটেরিয়ালস, কিছু আবার হোয়াইট হ্যাট এসইও ম্যাটেরিয়ালস, অর্থাৎ লিগাল এবং ইললিগাল দুইটা মিলাই যেটা করা হচ্ছে সেটাকে বলা হচ্ছে গ্রে হ্যাট এসইও। ঠিক আছে? এই এখন বিষয় হচ্ছে, কেন আমরা হোয়াইট হ্যাট এসইও করব, কেন ব্ল্যাক হ্যাট করব না? ব্ল্যাক হ্যাট করলে ক্ষতি কি, গ্রে হ্যাট করলে ক্ষতি কি, এই বিষয়গুলো আপনার জানার দরকার। হোয়াইট হ্যাট মানে কি? আমার সাদা মনে কাদা নাই। তো আপনি যদি এখানে ভালো করতে পারেন, একটা ওয়েবসাইটকে যদি র্যাঙ্কে নিয়ে আসতে পারেন, এটা আপনাকে দীর্ঘ সময় আপনাকে কি করবে, ফসল দিবে। দীর্ঘ সময় আপনি এটা উপকার পেতে থাকবেন এবং এটা বৈধ পন্থা। ব্ল্যাক হ্যাট এসইও হচ্ছে ক্ষণিক সময়ের জন্য গুগলকে ম্যানিপুলেট করে ওয়েবসাইটকে সার্চ পেজে দেখানো। এমন সময় আসবে, যে কোনো সময় আপনার ওয়েবসাইটটা গুগল পেনাল্টি দিবে। এই যে একটা শব্দ এসেছে পেনাল্টি, এই পেনাল্টি মানে হচ্ছে গুগল কিক মেরে ডাউন করে দিবে। তার মানে ওই ওয়েবসাইটকে আর র্যাঙ্কে নিয়ে আসবে না, যত চেষ্টা করো না কেন। সো ব্ল্যাক হ্যাট এসইও যদি তারা ধরতে পারে, ধরতে তো পারবেই, যদি না ধরতে পারবেই কনফার্ম থাকেন, যখন ধরতে পারবে তখনই তারা কি করবে, কিক মেরে ওইটাকে ডি র্যাঙ্ক করে দিবে। তাহলে এই ধরনের এসইও কারা করছে বা কেন করছে? ধরলাম আপনি একজন সিজনাল ব্লগার, দেখবেন যে বিশ্বকাপের খেলার সময়, বিশ্বকাপ ফুটবল, বিশ্বকাপ ক্রিকেট, টোয়েন্টি ক্রিকেট, আদার্স যে লিগের যে ম্যাচগুলো হয়, আমি জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছি আর কি। এরকম সার্চ করলে, লাইভ খেলার জন্য সার্চ করলে অসংখ্য ওয়েবসাইট চলে আসে, যাদের কোনো নামই শোনেন নাই আপনি আগে। উল্টাপাল্টা অনেক নামের বিভিন্ন ওয়েবসাইট আসে। তারা এত দ্রুত 7 দিন তারা র্যাঙ্কে আসলো কিভাবে? তারা এই যে ব্ল্যাক হ্যাট এসইও করে র্যাঙ্কে আসলো। এদের উদ্দেশ্য কি? 1 মাস বা 2 মাস বা 15 দিন তারা র্যাঙ্কিংয়ে থাকবে। ওইখান থেকে যতটুকু টাকা পয়সা ইনকাম হয়, যতটুকু সেলস তাদের হয়, ততটুকু সেলস করলো। যদি পরে গুগল ধরতে পারে, ব্যান করে দিলে কোনো সমস্যা ওদের নাই। এইগুলোকে বলা হচ্ছে সিজনাল ব্লগার। সিজনাল ব্লগার বিভিন্ন ফাংশনকে উদ্দেশ্য করে তারা ওয়েবসাইটকে র্যাঙ্ক করে। বিভিন্ন যে আচার অনুষ্ঠান, উৎসব, বিভিন্ন বড় গেম, যেমন বিশেষ করে অলিম্পিক গেমস, বিশ্বকাপ গেমসগুলোতে তারা কিন্তু ব্ল্যাক হ্যাট এসইও করে র্যাঙ্কে নিয়ে আসে। সো একটা ওয়েবসাইট যদি পেনাল্টি পায় ক্লায়েন্টের, মনে করুন আপনি একটা ক্লায়েন্টের কাজ দিয়েছেন, ক্লায়েন্টের ওয়েবসাইট থেকে অনেক ভালো ফলাফল আসতেছিল, আপনাকে দিছে আর বেটার পারফরমেন্স দেখানোর জন্য, এখন আপনি করছেন ব্ল্যাক হ্যাট এসইও, স্প্যামিং করেছেন। সেক্ষেত্রে তার এতদিনের যে ফসল, সাধনা, কষ্টের ফল নিমিষের মধ্যে কি হয়ে যাবে, হাওয়া হয়ে যাবে। সো আমরা এটা করছি না, এটা রেকমেন্ডেড নয়। গ্রে হ্যাটটাও রেকমেন্ডেড নয়, হোয়াইট হ্যাট এটাই রেকমেন্ডেড। ফাইবারে লেখাই আছে, অনেকের গিগ তৈরি করেছে হেডলাইন দিয়ে আই উইল ডু হোয়াইট হ্যাট এসইও। এটা দেখতে পাবেন, আপনার ফলো করবেন, এটা লেখা আছে। সেটা ক্লায়েন্টকে যদি আপনি বলেন যে আপনি তার ওয়েবসাইটটা হোয়াইট হ্যাট এসইও করে র্যাঙ্কে নিয়ে আসবেন, এটা তো তার জন্য খুবই পজিটিভ সাইন, এবং সে বুঝতে পারবে যে তার ওয়েবসাইটটা লিগ্যাল ওয়েতে র্যাঙ্ক করবে, লিগ্যাল ওয়েতে র্যাঙ্ক করবে। সো আপনাকে কাজটা তারা দিয়ে দেবে। আমি সার্চ করি একটু হোয়াইট হ্যাট এসইও,
এই দেখেন হোয়াইট হ্যাট এসইও, বুঝছেন? এবং দেখেন এই কাজগুলো কিন্তু প্রচুর ডিমান্ড, বুঝছেন? এবং রেটটা দেখেন, কাজের রেট কিন্তু প্রচুর। $10 কাজ আছে কিন্তু খুবই কম। দেখেন 20, 25, 15, 50, 100 হিউজ পরিমাণ কাজ এখানে আছে। যাই হোক, তাহলে আমরা এই 8 নাম্বার স্লাইড পর্যন্ত সবাই বুঝেছি কিনা? না বুঝে থাকলে আপনারা হাত উঠাবেন, আমি সুযোগ দেব প্রশ্ন করার। এবার তাহলে আমি একটু প্রশ্ন করি, আসলে যেহেতু আপনারা অনেকে হ্যান্ড রেজ করেন না, আমি দুইজনকে প্রশ্ন করি। দুইজনকে প্রশ্ন করলে আসলে বুঝতে পারবো আসলে কি অবস্থা। আহসানুল হক আছেন, আনমিউট করুন। আপনাকে দুইটা প্রশ্ন করি, একটা প্রশ্ন করি আপনাকে। জি ভাইয়া বলেন। গুগল বটের কাজ কি, বা গুগল বট অ্যাকচুয়ালি কি করে? হ্যালো, জি ভাইয়া, হ্যাঁ প্রশ্ন করলাম, গুগল বটের কাজ কি, বা গুগল বট আসলে কি করে, এটি বলবেন। ওইটা আসলে আমি স্কিপ করে গেছি মনে হয়, তো শুনি নাই। এটা আপনি স্কিপ করে গেছেন। হোয়াইট হ্যাট এসইও বলতে কি বোঝেন? হোয়াইট এসইও তো হলো এই যে বেসিক্যালি আমরা র্যাঙ্কিং, মানে কোনো একটা ওয়েবসাইটকে র্যাঙ্কিং করার জন্য যে কাজটা করি আর কি, বেসিক্যালি এটা হলো হোয়াইট। আচ্ছা, আপনি মনে হয় ক্লাসে একটু মনোযোগ কম ছিল। আরিফুল ইসলাম আছেন? আরিফুল ইসলাম আনমিউট করবেন। ওই দুইটা প্রশ্নই আপনার কাছে। আপনি কি আর আনমিউট করতে পারছেন? না, কথা বলতে হবে তো। আমি কিন্তু আনমিউট অপশনটা চালু করে রেখে দিয়েছি। আলমামুন শিহাব, আলমামুন শিহাব। সালাম আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। গুগল বটের কাজ কি? ভাইয়া গুগল বটের কাজ হচ্ছে আর কি ওই যে আমরা সার্চ করলে যে সার্চ রেজাল্ট গুলা সামনে নিয়ে আসে ওইগুলা, ওটাই হচ্ছে আর কি গুগল বটের কাজ। আচ্ছা, আর হচ্ছে হোয়াইট হ্যাট এসইও বলতে কি বোঝেন? হোয়াইট হ্যাট এসইও হচ্ছে আর কি আমরা লিগ্যাল ভাবে যে কাজগুলা করে এসইও তে র্যাঙ্কিং এ আনি ফার্স্টে, ওটাই হচ্ছে হোয়াইট হ্যাট। জি, থ্যাংক ইউ। আহসানুল হক ভাই, একটু ক্লারিফাই হবেন বিষয়গুলো নিয়ে, যে আসলে যে বিষয়গুলো আপনি স্কিপ করেছেন এগুলোকে আরেকবার রিকেপ করে দেখার জন্য। হ্যাঁ, তাছাড়া কিন্তু আপনার মধ্যে কনফিউশনগুলো থেকে যাবে আর কি। এসইও হচ্ছে গুগলের র্যাঙ্কে নিয়ে আসার প্রসেস, আর হোয়াইট হ্যাট এসইও হচ্ছে বৈধ উপায়ে এসইও করার প্রসেস। সর্দার মান্না হ্যান্ড রেজ করে আছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, আমার একটা সোশ্যাল মিডিয়া মার্কেটিং নিয়ে একটু প্রশ্ন ছিল। প্রশ্ন নিব না এখন, সোশ্যাল মিডিয়া মার্কেটিং নিয়ে প্রশ্ন নেব না। ইমরান হোসাইন আছেন, আজকে ক্লাস 11 প্রশ্ন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আসসালামু আলাইকুম। আমার প্রশ্ন হচ্ছে, বিভিন্ন দেশে যে হ্যাকাররা হ্যাকিং করে তারা কি মানে এই এসইও এর মাধ্যমে অনেক সময় দেখা যায় কি ব্ল্যাক হ্যাট হ্যাকার, তারপরে গ্রে হ্যাট, তারা কি অবৈধ পন্থা অবলম্বন করে মানে বিভিন্ন ওয়েবসাইট গুলো হ্যাক করে কিনা আর কি, এটা জানার জন্য আর কি। আচ্ছা, হ্যাকিং এর বিষয়টা ভিন্ন আর এসইর বিষয়টা ভিন্ন। যদিও আপনারা নাম শুনেছেন হয়তো বা, না, যে হোয়াইট হ্যাট হ্যাকার, গ্রে হ্যাট হ্যাকার, এটা হচ্ছে হ্যাকারদের প্রকারভেদ, ঠিক আছে? এটা হচ্ছে, আচ্ছা আচ্ছা, আপনি কি জানেন কিনা জানি না, বিভিন্ন কোম্পানিতে কিন্তু হ্যাকার নিয়োগ হয়, এটা আপনি জানেন? জি জি। কোম্পানিতে হ্যাকার প্রয়োজন হয় তার নিরাপত্তা দেওয়ার জন্য, এটাকে বলে হোয়াইট হ্যাট হ্যাকার, যারা ক্ষতি না করে নিরাপত্তা দেয় মানুষকে, মানে ওই কোম্পানিগুলোকে। নিরাপত্তা দেয়। আর যারা ব্ল্যাক হ্যাট হ্যাকার, তারা কি করে? মানুষের ক্ষতি করছে।
বুঝতে পারছেন এইরকম বিষয়টা আর কি। হোয়াইটের ওনারা কি মানে ওয়েবসাইটের দুর্বলতা গুলো বের করে, মানে খুঁজে বের খুঁজে করে, বের করে জি, সেইগুলোকে তারা ফিক্স করে। হুম, ঠিক করে। আচ্ছা আচ্ছা, জি জি, এই আর কি। জি, ঠিক থ্যাংক ইউ, আছে। সুন্দর একটা প্রশ্ন করেছেন, রিলেভেন্ট কোশ্চেন ছিল। আচ্ছা, আমি আরেকজনকে প্রশ্ন করব। এম এ সাইদ ভাই আছেন? এম এ সাইদ, আনমিউট করতে হবে। যেহেতু আপনারা প্রশ্ন কম করেন, সো আমাকে তাহলে প্রশ্নটা করতে হবে, এই জন্য। সাইদ ভাই কি আনমিউট করতে পারছেন? পারভেজ ভাই বলেছে ইথিক্যাল হ্যাকিং, রাইট, ইথিক্যাল। আচ্ছা, মনে হয় আপনি আনমিউট করতে পারছেন না। প্রশ্ন নেই, তারপরে দেখি। হ্যাঁ, শাহিনা আক্তার আছেন? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি ভাইয়া, আমি একটু জানতে চাচ্ছিলাম যে এখানে এসইও সম্পর্কে জানার জন্য আমাদের কি ওয়েবসাইট বিষয়ে মানে এক্সপেরিয়েন্স কি দরকার হবে? আর যদি দরকার হয় সেক্ষেত্রে কি সেটা আমাদের কি শেখানো হবে কিনা সেটা একটু জানতে চাচ্ছিলাম। আচ্ছা, যদি আপনার ওয়েবসাইট সম্পর্কে এক্সপিরিয়েন্স থাকে তো খুবই ভালো। যদি এক্সপিরিয়েন্স নাও থাকে সেক্ষেত্রে সমস্যা নয়, আমি যতটুকু ক্লাসে দেখাবো এতটুকুতে আপনার এসইও সম্পর্কে ধারণা চলে আসবে। যদি কারো ওয়েবসাইট সম্পর্কে ধারণা থেকে থাকে এটা খুবই ভালো। এটা কিন্তু অ্যাকচুয়ালি এটা প্রিরিকুইজিট না যে এটা থাকতেই হবে এক্সপিরিয়েন্স। আচ্ছা, আরেকটা প্রশ্ন করতে পারি? জি, বলছিলাম যে এখান থেকে যেটা আমরা শিখতে পারবো সেই নলেজটা নিয়ে কি মার্কেট প্লেসে কাজ করা সম্ভব হবে কিনা একটু যদি বলতেন। অফকোর্স, অবশ্যই সম্ভব হবে ইনশাল্লাহ। আমি মার্কেট প্লেসে যে ধরনের কাজগুলো পাওয়া যায় ওই ধরনের কাজগুলোর বেস করে আমি এই সিলেবাসটা সাজিয়েছি আর কি। আপনি করতে পারবেন মোটামুটি। যদি আপনি এসইও এই ক্লাসগুলো করেন, কমপক্ষে 3 ধরনের কাজ আপনি করতে পারবেন। যে কোনো মার্কেট প্লেসে গিয়ে যদি আপনি সাব ক্যাটাগরি নিয়ে কাজ করেন, কমপক্ষে 3টা সাব ক্যাটাগরি নিয়ে আপনি কাজ করতে পারবেন ইনশাল্লাহ। তো সো আমি সবাইকে অনুরোধ করব এই ক্লাসগুলোতে যুক্ত থাকার। তারপরে দেখতে পাচ্ছি এমদাদ ভাই আছেন। এমদাদ ভাই, জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। আমাকে তো আমাকে তো দেখেন না, তাই নিজেই কচ্ছপের মতো গলা বাড়ায় দিলাম আর কি। না না ভাই, আপনাকে তো দেখি, আপনাকে দেখি। ভাই একটু মজা করলাম, কিছু মনে করেন না। জি, বলেন। তো দুইটা বিষয়। বিষয় হচ্ছে আসলে এসইও সম্পর্কে আমার একটু ব্যাড এক্সপিরিয়েন্স আছে, মানে তিক্ত অভিজ্ঞতা আছে। আমি অনেকবার এসইও শেখার চেষ্টা করছি, কিন্তু ব্যর্থ হওয়ার কারণ হচ্ছে এসইও আর যে টেকনিক্যাল বিষয়টা আছে বা অন পেজ এসইও যে বিষয়টা আছে, এই টেকনিক্যাল বা অন পেজ এসইও বিষয়টা আপনার এই যে ওয়েবসাইটে ঢুকে তারপরে আপনার ইন্ডেক্সিং করতে হবে, গুগলকে ক্রলিং করার জন্য অনুমতি দিতে হবে, বা যে কিওয়ার্ড গুলো সেটআপ করতে হবে, মেটা ডেসক্রিপশন সেটআপ করতে হবে, মেটা কিওয়ার্ড সেটআপ করতে হবে, এই বিষয়গুলো কোনো জায়গায় দেখায়নি। কতগুলো আমি যে কতবার চেষ্টা করছি, লাইভ কোর্সে করছি, কোনো জায়গায় এই বিষয়গুলো ভালোভাবে দেখায় না। এটা হচ্ছে আমার একটা ব্যাড এক্সপিরিয়েন্স। এই জন্য এসইও আমি অনেকবার আপনাকে একটু ইন্টারাপ্ট করি। সো আপনাকে আমি 100% ইনশিওর করতে চাই, আমি এসইও ক্লাসে দেখাবো টোটালি অন পেজ এসইওটা কিভাবে করবেন। যেটা আপনি বললেন, যে অপশনগুলো বললেন দেখতে পারবেন, সরাসরি দেখতে পারবেন ইনশাআল্লাহ। এটা ওয়ার্ডপ্রেসে একটু সহজ যদিও তুলনামূলকভাবে, কিন্তু আপনার এইচটিএমএল কোডিং, যে এইচটিএমএল সিএসএস জাভাস্ক্রিপ্ট দিয়ে যে ইয়াগুলো করা হয়, ডোমেইন গুলা বা ওয়েবসাইট গুলা করা হয়, এইগুলোতে কিন্তু তুলনামূলকভাবে একটু কঠিন। তো আরেকটা তো বিষয় এইসব বলি, বিষয় আমি কিন্তু এটা হচ্ছে ওয়ার্ডপ্রেস এসইও দেখাবো বেগিনারদের জন্য। ওয়ার্ডপ্রেস এসইওটা পারলে অন্যান্য যে এইগুলো ধীরে ধীরে পারা সম্ভব, যেহেতু ক্লাস। বা কিছু মনে, হ্যাঁ বলেন। আপনি শেষ করেন। আচ্ছা, যেহেতু হচ্ছে কোডিং এর যে ল্যাঙ্গুয়েজ গুলো আছে বা কোডিং এর যে ওয়েবসাইট গুলো আছে, এগুলোতে বেগিনাররা হাত দিতে পারবে না, যে কোনো সময় ওয়েবসাইট তারা ক্র্যাশ করবে, ঠিক আছে? যার কারণে ওয়েবসাইট সম্পর্কে যাদের একটু ভালো আইডিয়া নাই, তারা কিন্তু কোডিং নিয়ে কাজ করতে পারবে না। যে কোডিং এর যে ওয়েবসাইট গুলো দেখা যায় যে ক্লায়েন্টের অনেক বড় একটা ওয়েবসাইট, অল্প স্বল্প কিছু কোড চেঞ্জ হয়ে গেছে, পুরো ওয়েবসাইট ক্র্যাশ করে ফেলেছে।
কিন্তু ওয়ার্ডপ্রেসে ক্র্যাশ করে ফেলবে। এটার সম্ভাবনা অনেক কম। ওয়ার্ডপ্রেসে আমরা টুলস দেব, এগুলো করতে পারি। নেক্সট। এই কিছু মনে করেন আমি একটু অ্যাডভান্স লেভেলের প্রশ্ন করে ফেললাম, কারণ এই না, না, না। বিষয়গুলো আমাকে হুম। বারবার করতেছিল। আমি কতবার বললাম না, কতবার এসইও শেখার চেষ্টা করছি। আমি লাইফের শুরুতেই এসইও শেখার চেষ্টা করছি, কিন্তু ব্যর্থ হয়েছি। ব্যর্থ হয়েছি কেন? কারণ আমাকে এই বিষয়গুলো কেউ দেখায় নাই। পরে আমি অবশ্য দেখছি, আমি শিখছি। আমি শিখছি না যে তা না, আমি নিজে নিজে চেষ্টা করে শিখছি। আচ্ছা, মোটামুটি একটু ধারণা হয়েছে ওয়ার্ডপ্রেস সম্পর্কে বা এইচটিএমএল কোডিং সম্পর্কে মোটামুটি একটু ধারণা হয়েছে। মোটামুটি না, বেশ ধারণা হয়েছে। তো আশা করি এই কোর্সটা শেষ করলে পুরোপুরি পারফেক্ট হয়ে যাবে। যেহেতু চর্চা নাই, প্র্যাকটিস না থাকার কারণে পরে আর এটা আগাতে পারতেছি না। আচ্ছা, আচ্ছা। আরেকটা বিষয়, যে আপনি যে গুগল বট বলতেছেন, এটা আমি যতটুকু জানি গুগল বট তো হচ্ছে ওয়েবসাইটের যে কন্টেন্ট গুলো সেগুলোকে এসইও করা, এটা মূলত কাজ, নাকি আপনার গুগল বটের কাজ হচ্ছে ওয়েবসাইটের কন্টেন্ট গুলোকে ইন্ডেক্সিং করা? আচ্ছা, অবশ্যই তো তাদের প্রথম কাজই হচ্ছে একটা ওয়েবসাইটে তারা ঢুকবে, ঢুকে ইন্ডেক্স করবে, ইন্ডেক্স করে তার ফলাফলকে তারা শো করবে। ফলাফল হিসেবে তারা এসইও করে হ্যাঁ। শো করবে, এটা না কাজটা? তারা কিন্তু এসইও করবে না। এসইও তো আপনি করবেন, তারা শুধু আমি ইন্ডেক্স করবো, করবে। সেটাই আমি ওইটাই হ্যাঁ। বলতেছি। তারা ইন্ডেক্স করে দেখবে, পরে দেখবে যে সব ঠিকঠাক আছে কিনা, ঠিকঠাক থাকলে তারা শো করাবে। এটাই হচ্ছে ওদের কাজ। শো করাবে। এবং 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 ওই বটদের কাছে তথ্য দেওয়াই থাকে এইভাবে যে এটা থাকলে তোমরা এটা 1 নম্বরে নিয়ে আসবা, এই যে না থাকলে এটাকে তোমরা পরে নিয়ে আসবা। তারা কমান্ড মেনে কাজ করে। জি জি জি, থ্যাংক ইউ ভাইয়া, জি আমি উত্তরটা পেয়ে গেছি। জি। ধন্যবাদ। আচ্ছা, আর কারো কোশ্চেন আছে কোনো বিষয়ে? আজকের 10:30 বেজে গেছে, আমরা ক্লাস শেষ করতে চাই, কারণ পরবর্তী স্লাইডে যে বিষয়গুলো আছে এইগুলো আবার আরেকটা টপিকের উপরে। আরেকটা টপিক বলতে এই পার্টেরই আরেকটা টপিক, ওটা হয়তো আজকে ধরলে আরো ঘন্টাখানেক সময় লাগবে। এই জন্য আমি একটা চাই নেক্সট টপিকে বা নেক্সট ক্লাসে আলোচনা করার জন্য। সো আপনাদের আমি যে বিষয়গুলো নিয়ে একটু ঘাটাঘাটি করতে বলবো, এই যে শব্দগুলো আছে এই শব্দগুলো নিয়ে একটু আপনারা ঘাটেন, বা র্যাঙ্কিং ফ্যাক্টরসগুলো সম্পর্কে একটু গুগলে সার্চ করেন, 2 লাইনে সার্চ করেন, এই বিষয়গুলো নিয়ে একটু সার্চ করেন, এসইও নিয়ে একটু সার্চ করেন, বাংলায় 2-1টা ভিডিও দেখেন, ঠিক আছে? তাহলে আমার মনে হয় বিষয়গুলো আরো ক্লিয়ার হবে আপনার কাছে আর কি। আর যেহেতু আমরা আর একটা ক্লাস নেব থিওরির উপরে, তারপরে আমাদের মূল কাজগুলো শুরু হবে, এবং এই কাজগুলো খুবই গুরুত্বপূর্ণ, ক্লাসগুলো গুরুত্বপূর্ণ, এবং আপনি থিওরি না জানলে প্র্যাকটিক্যাল করতে পারবেন না, কোনোভাবেই পসিবল না। এই হচ্ছে বিষয়। ইমরান ভাই হ্যান্ড রেজ করে আছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, বাংলাদেশে একটা পিপিলিকা নামে সার্চ ইঞ্জিন বের হয়েছিল আর কি, ওইটার কি কোনো অস্তিত্ব আছে কিনা বা ওটা কোনো কাজ করে কিনা, এটা জানার বিষয় ছিল। আচ্ছা, কাজ করে কিনা বা অস্তিত্ব আছে? অবশ্যই তো অস্তিত্ব আছে, থাকবে না কেন? পিপিলিকা লিখে আপনি সার্চ করতে দেখেন, আমরা কিন্তু সার্চ করছি কোথায়, গুগলে এসে পিপিলিকা। হ্যাঁ, দেখি পিপিলিকা সার্চ করে পাই কিনা। এই যে পিপিলিকা বাংলা সার্চ ইঞ্জিন, দেখছেন? আপনি যদি পিপিলিকা.com এ যান, এখানে যদি কি সার্চ করেন যে কোনো কিছু বাংলা লিখে সার্চ করতে পারেন। সার্চ করলাম, এই দেখেন এটার যে হচ্ছে সার্চ ইঞ্জিন, যেটা কি ব্যাপার, দুঃখিত অনিবার্য কারণে এই মুহূর্তে এখানে পসিবল হচ্ছে না, অন্য কিওয়ার্ড দিয়ে সার্চ করুন। আচ্ছা, দেখি অন্য কোনো কিওয়ার্ড দিয়ে আসে কিনা বা সার্চ হয় কিনা। আচ্ছা, এগুলোর আবার অনেক মেবি সাইট বা আন্ডার কনস্ট্রাকশন থাকতে পারে, অথবা অন্য কোনো এরর থাকতে পারে। যেহেতু বাংলাদেশের সার্চ ইঞ্জিন, বুঝতেই পারছেন আসলে এটুআই এবং সংসদ নির্বাচন। ওকে, আসলে এগুলোর অনেক বিষয় আছে ভাই, বাংলাদেশের সার্চ ইঞ্জিন বলে কথা, হ্যাঁ, বা আসে নাই, কিন্তু এটা সার্চ করা যায়, বা এটা সার্চ ইঞ্জিন আর কি। সো এটা নিয়ে এত বেশি টেনশন করার কিছু নাই, যখন আবার আপডেটেড হবে তখন এটা নিয়ে আপনারা সার্চ করতে পারেন, এই আর কি।